স্যার স্ক্রিন চলে গেছে, এবার রেকর্ড হচ্ছে স্যার। হ্যাঁ রেকর্ড হচ্ছে তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, গত ক্লাসে আমরা ল্যাব 8 শুরু করেছিলাম, সিকোয়েন্সিয়াল লজিক ডিজাইন এর মধ্যে রিপল কাউন্টার্স পড়তেছিল আমাদের। সো আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি। বাইনারি রিপল কাউন্টার, আপ কাউন্টার আমরা ডিজাইন করতে চেয়েছিলাম। আমরা থিওরিটিক্যালি দেখেছিলাম যে টি ফ্লিপ ফ্লপ দিয়ে এটা ডিজাইন করা যায়। তো একটা টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করার থেকে আমরা চাচ্ছিলাম যে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে ডিজাইন করা যায় সেটা করতে, এবং এটা আমরা নিচের সার্কিটটার মাধ্যমে করতে পারি। একটা জিনিস বলে রাখা ভালো বাইনারি রিপল কাউন্টারের ক্ষেত্রে, যে বাইনারি রিপল কাউন্টার, রিপল মানে হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা ফ্লিপ ফ্লপের ক্লক হবে আগের ফ্লিপ ফ্লপের বা আগের স্টেজের আউটপুট থেকে আসবে, যেমন এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, যেমন এখানে দেখা যাচ্ছে। ওকে, সো নিচের সার্কিটটা আমরা পরবর্তীতে আমরা প্রোটিয়াসে ইমপ্লিমেন্ট করেছিলাম। যেমন এরকম কিছু একটা সার্কিট ছিল প্রোটিয়াস ইমপ্লিমেন্ট করার পরে, এবং এটা আমরা ফাংশনিংটা দেখেছিলাম যে এটা কিভাবে কাজ করে, এবং এটা সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি লাস্ট ক্লাসে, এবং সুন্দর প্রোটিয়াসে রানও হয়েছিল। আচ্ছা, সো আজকে আমাদের টার্গেট হচ্ছে এইচডিএল, সেম জিনিসটাই এইচডিএল এর মাধ্যমে কভার করা। সো আমাদের এইচডিএল এ আমরা এই তিনটা স্টেপ ফলো করব যাতে আপনাদের সুবিধা হয়। ফার্স্টে চিন্তা করে দেখেন, আপনি যদি এই প্রোটিয়াসের সার্কিটের কথাই দেখেন, আপনি কি আছে এই প্রোটিয়াস সার্কিটে? ডি ফ্লিপ ফ্লপ আছে, তিনটা ডি ফ্লিপ ফ্লপ আছে। তারপরে হচ্ছে আসল সার্কিট, আমি এলইডির কথা বাদ দিচ্ছি, এলইডি তো বোঝানোর জন্য দেখানো হয়েছে। আমি আসল সার্কিটের কথা বলছি, তিনটা ডি ফ্লিপ ফ্লপ আছে, তাই না? তিনটা ডি ফ্লিপ ফ্লপ আছে। এই তিনটা ডি ফ্লিপ ফ্লপ আপনার তাহলে আমার আগে এইচডিএল দিয়ে বানাই নিতে হবে। তাহলে এইচডিএল দিয়ে আগে প্রথমে তিনটা ডি ফ্লিপ ফ্লপ বানাই নিতে হবে। তিনটা ডি ফ্লিপ ফ্লপ বানানোর পরে আমার যে কাজটা করতে হবে, তারপরে এই কানেকশন গুলো আমার বসাইতে হবে। এই যে কানেকশন গুলো কানেক্ট করেছি আমি, কিউ বার থেকে ডি তে কানেক্ট করা হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় কানেক্ট করা হয়েছে, এই কানেকশন গুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সো তার উদ্দেশ্যে আমরা এখানে লিখেছি যে উইল হ্যাভ টু ক্রিয়েট দ্য ডি ফ্লিপ ফ্লপ ফার্স্ট ইউজিং এইচডিএল। তাহলে এইচডিএল এর মাধ্যমে ডি ফ্লিপ ফ্লপ আগে তৈরি করে নিতে হবে। Then we will have to use that D flip flop to design the ripple counter circuit. তারপরে আমরা যে কাজটা করব, আমরা সেই ডি ফ্লিপ ফ্লপ সার্কিট দিয়ে আমরা হচ্ছে রিপল কাউন্টার সার্কিটটা ডিজাইন করব। এবং ফাইনালি পরিশেষে আমরা যে কাজটা করব, we will have to write a test bench. আমাদের একটা টেস্ট বেঞ্চ লিখতে হবে to test the functionality of our circuit. আমাদের সার্কিটটার ফাংশনালিটি বা ঠিকমতো কাজ করছে কিনা সেটা টেস্ট করার জন্য। এটা আমরা জানি যে এটা আমাদের এইচডিএল এ এই কাজটা করতেই হয়, যে কোনো একটা এইচডিএল লেখার পর সেটা টেস্ট করার জন্য টেস্ট বেঞ্চ লিখতেই হয়। কারণ টেস্ট বেঞ্চের মাধ্যমেই আসলে বোঝা যায় যে সার্কিটটা আসলে ঠিকমতো কাজ করছে কি করছে না। সো আমরা তাহলে শুরু করি আজকে। আমি অবশ্য অনেক দূর আপনাদের জন্য করে রেখেছি আসলে বলতে গেলে। সো এই হচ্ছে আমার একটা ডি ফ্লিপ ফ্লপের এইচডিএল আপনাদের সামনে স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এইচডিএলটা ডি ফ্লিপ ফ্লপের? জি স্যার। ওকে ফাইন। জি স্যার। আচ্ছা ঠিক আচ্ছা আছে। স্যার, এটা কি স্যার হ্যাঁ, থিওরি স্লাইড নাকি স্যার ল্যাবের এটা হচ্ছে এটা আমি ল্যাবের জন্য আলাদা করে মানে তৈরি ভিউ করছি। বানাইছেন? জি জি জি, এটা আমি ল্যাবের জন্য আলাদা করে তৈরি করছি এই স্লাইডটা। ঠিক আছে, জি স্যার। সো আচ্ছা দেখি আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সো একটু অনেকেই হয়তো বা এইচডিএল আমরা ক্লাসে খুব অল্প পড়ার সুযোগ পেয়েছিলাম, আমি জানি না আপনাদের মনে আছে নাকি। ক্লাসে খুবই অল্প পরিমাণ ফাইনালের জন্য বিহেভিয়ারাল মডেল এইচডিএল পড়ার সুযোগ পাইছিলাম আমরা, খুবই অল্প পরিমাণ বিহেভিয়ারালটা পড়ছিলাম। ঠিক আছে, সো সেটার জন্য আমি একটু রিভিউ দিয়ে দিই। বিহেভিয়ারাল মডেলে হচ্ছে সার্কিটের ব্যবহারটা উল্লেখ করতে হয়। ঠিক আছে, সার্কিটের ব্যবহার, সার্কিট কিভাবে বিহেভ করতেছে সেটা উল্লেখ করে দিলেই হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, অলওয়েজ অ্যাট যে ব্লকটা সেটা ইউজ করে থাকি বিহেভিয়ারাল মডেলে, এই অলওয়েজ অ্যাট ব্লকটা। এখন এইচডিএল লেখার নিয়মটা কি, মডিউল থাকবে, কিওয়ার্ডটা থাকবে, এন মডিউল কিওয়ার্ড থাকবে, তার মাঝখানে আমরা বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে কোডটা লিখে থাকি। সো মডিউলের পরে আমরা যে কাজটা করি, আমরা একটা নাম অ্যাসাইন করি। যেমন এই ক্ষেত্রে আমার ডি ফ্লিপ ফ্লপকে আমি শর্টকাটে ডিএফএফ নাম দিয়েছি। তারপরে ফার্স্ট ব্র্যাকেটে আমার বিভিন্ন পিনের নাম আমি উল্লেখ করি। যেমন এই ক্ষেত্রে আমার একটু আগে আমি দেখেছি যে একটু আগে আপনি যদি খেয়াল করে থাকেন, এখানে কিউ বার বা কিউএন, কিউ ডি এস মানে সেট, রিসেট আর ক্লক, তাই তো? এখন এইটাকেই আমি এখানে উল্লেখ করেছি কিউএন ডি ক্লক
রিসেট সেট, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে অবশ্যই আমি একটা সেমিকলন দিব, তাহলে আমার এইখানে কম্পাইলার ইরর ধরবে। এরপর আমার উল্লেখ করে দিতে হবে কোনটা আমার আউটপুট। আচ্ছা, আউটপুট রেজ কিউ। আচ্ছা, এখানে একটা বৈশিষ্ট্য মানে একটা বিশেষ জিনিস আসছে, দেখেন আমি শুধু আউটপুট কিউ বলতেছি না, আউটপুটের পরে বলতেছি রেজ কিউ। আচ্ছা, রেজ কথাটা কেন উল্লেখ করা হয়েছে এটা আমি বলবো একটু পরেই। স্যার আউটপুট টেস্ট বেঞ্চে লাগে। হ্যাঁ, স্যার রেজ টেস্ট বেঞ্চে লাগে না স্যার? আমি হ্যাঁ রেজ টেস্ট বেঞ্চে লাগবে, কিন্তু এখন এখানে কেন আমি রেজ উল্লেখ করেছি আমি এটা উল্লেখ করতেছি। সো আউটপুট হচ্ছে আমার কিউ, আর কিউএনটা আসলে আউটপুট, কিন্তু আউটপুট আমি বলতেছি কিউটাকে বলতেছি রেজ কিউ, আর আউটপুট কিউএন সরাসরি কিউএন কে বলতেছি। আচ্ছা, ভালো কথা। তারপর আমি যে কাজটা করেছি, অ্যাসাইন করতেছি, একটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি কিউএন এর মধ্যে। দেখা যাচ্ছে কিউএন কে বলতেছি কিউ এ যা আসবে তার কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট সাইন, এই টিলডাটাকে বলে কমপ্লিমেন্ট সাইন। তাহলে অ্যাসাইন কিউএন ইজ ইকুয়ালস টু টিলডা অফ কিউ, ঠিক আছে। তারপর আমি যে কাজগুলো করতেছি, আমার বাদ বাকি যে ইনপুট গুলো আছে সেগুলোর কথা উল্লেখ করছি আমি এখানে। ইনপুট ডি, ক্লক, রিসেট, সেট, আবারও সেমিকলন, অবশ্যই সেমিকলন ইউজ করতে হবে। এরপর আমি যে কাজটা করব, অলওয়েজ অ্যাট ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য আপনার বিহেভিয়ারাল মডেলিং এর একটা বৈশিষ্ট্য। অলওয়েজ অ্যাট এর মধ্যে আপনার কোডগুলো, এই ব্লকের মধ্যে কোডগুলো লিখতে হবে। এখন অলওয়েজ অ্যাট এর পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো লেখা হয় সেটাকে বলা হয় সেনসিটিভিটি লিস্ট, ঠিক আছে। তার মানে এই এই জিনিসগুলা ট্রিগার করলেই, এই ভেরিয়েবল গুলা বা এই জিনিসগুলা যদি চেঞ্জ হয়, কি হয়, যদি চেঞ্জ হয় বা ট্রিগার করে, তাহলেই শুধুমাত্র নিচের কোডগুলো এক্সিকিউট হবে, অন্যথায় এক্সিকিউট হবে না। আমার কথা কি বুঝাইতে পারছি আমি? যদি জি স্যার। আপনার ক্লকের পজিটিভ এজ পায় তাহলেই শুধুমাত্র এই নিচের কোডের কাজ করবে, অথবা নেগেটিভ এজ, যদি রিসেটের নেগেটিভ এজ পায় তাহলেই শুধুমাত্র নিচের কোডে ঢুকবে, অথবা যদি সেটের নেগেটিভ এজ পায় তাহলেই শুধুমাত্র নিচের কোড কাজ করবে, না হলে কখনোই এই কোড নিচের কোডটি কাজ করবে না। এটা আমি বুঝাইতে পারছি? জি স্যার। মানে স্যার তিনটা হচ্ছে অপশনই থাকতে অপশন, হবে রাইট, তাহলে? রাইট। আমার কেন আমি তিনটা অপশন দিয়েছি, কারণ হচ্ছে আমার যে প্র্যাকটিক্যাল সার্কিটটা ছিল এখানে রিসেট, সেট এবং ক্লক, এই তিনটা জিনিস ছিল। ক্লকের পজিটিভ এজ, সেটের হচ্ছে অ্যাক্টিভ লো, এর জন্য নেগেটিভ এজ রেখেছি। রিসেটেরও অ্যাক্টিভ লো, মানে জিরো দিলে কাজ করবে, এর জন্য এটাও কি করেছি আমি, নেগেটিভ মানে নেগেটিভ এজে রেখেছি। দেখেন এখানে নেগেটিভ এজে রেখেছি, নেগেজ, রিসেট আর সেটটা নেগেজ। সো এই তিনটাতেই শুধুমাত্র আসলে ডি ফ্লিপ ফ্লপটা ট্রিগার করবে, মানে নিচের কোডটা কাজ করবে, ঠিক আছে। আর এখানে যদি আপনারা লাস্ট ক্লাসের কথাটা একটু মনে থাকে, যে আমি দুইটাকেই একসাথে জিরো করেছিলাম যখন সেট আর রিসেট, তখন কিন্তু আমার সবগুলো আউটপুট 1 হয়েছিল। সো প্রায়োরিটি লিস্টে সেট ছিল সবার প্রথমে, তার মানে সেটে যদি জিরো থাকে ও আর কিছুই দেখবে না, সবগুলো আউটপুটকে 1 করে দিছিল। লাস্ট ক্লাসে এটা কিন্তু আমরা দেখেছিলাম। তারপরে যখন আমরা সেটটাকে উঠায় 1 করে দিছি, তখন রিসেটে জিরো থাকার কারণে সবগুলো আবার জিরো হয়ে গেছিল, যদি আমার ক্লক ছিল, কাজ করতেছিল না। সো তারপরে যখন আমি এটাকে 1 করে দিলাম আমার রিসেটটাকে, তখন ক্লকের কারণে নরমালি ফাংশন করতেছিল, মানে আপ কাউন্ট করতেছিল, ঠিক আছে। সো প্রায়োরিটি লিস্টে সবার ফার্স্টে হচ্ছে সেট, তারপরে রিসেট, তারপরে হচ্ছে আপনার ক্লক। তো এটা কিভাবে ফিক্স করা যায়, দেখেন এখানে ফার্স্টে কোনো প্রায়োরিটি লিস্ট মেনটেন করা হয়নি, জাস্ট অর দিয়ে উল্লেখ করা হয়েছে, তার মানে যে কোনো একটা যদি ট্রিগার করে তাহলে নিচের কোডগুলো চেক করবে। প্রায়োরিটি লিস্ট কোডের মাধ্যমে বলা হয়েছে, দেখেন ফার্স্টেই আমি প্রায়োরিটি লিস্টের প্রথমে যে সেট ছিল সেই সেটটাকে ইন্ডিকেট করছি, ইফ নট সেট মানে কি, বলতেছি যদি সেটে জিরো থাকে, যদি মানে এই যে প্রায়োরিটি লিস্টে ফার্স্টেই সেট থাকার কারণে আমি কি করেছি, যে আমার এখানে আমি আগে দেখেছিলাম যে এখানে জিরো দেওয়ার কারণে, সেটে জিরো দিলে অন্য কোনো কিছুই সার্কিট আর দেখে না, তার মানে হাইয়েস্ট প্রায়োরিটি ছিল সেটের, এর জন্য সেটের কথাটা আমি সবার ফার্স্টে লিখেছি, কন্ডিশনটা হাইয়েস্ট প্রায়োরিটি সেটের। সো ইফ নট সেট মানে হচ্ছে সেটে যদি জিরো থাকে তাহলে কিউ ইজ ইকুয়ালস টু 1 বসায় দাও, তাহলে কিউ এ ভ্যালু বসাবে কত, 1। আমরা লাস্ট ক্লাসে এই জিনিসটাই দেখেছিলাম যে যখন সেটে জিরো দিচ্ছিলাম তখন আউটপুটের ভ্যালু 1 হয়ে যাচ্ছিল। এলস ইফ, এই যে সেকেন্ড হাইয়েস্ট প্রায়োরিটি, এলস ইফ সেকেন্ড হাইয়েস্ট প্রায়োরিটি ছিল রিসেটের, রিসেটে যদি জিরো থাকে তার মানে নট রিসেট, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু 0, তাহলে কিউ এর ভ্যালু 0 করে দাও। এলস, এবং সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে এলস কিউ ইজ ইকুয়ালস টু ডি, এলস কিউ ইজ ইকুয়ালস টু ডি মানে হচ্ছে আসলে আপনার ক্লকের জন্য আমি বলতেছি, যে অন্যথায় কিউ ডি তে যা আছে সেটাই কিউ এ বসায় দাও।
এখন কেন আমি বললাম যে লাস্ট প্রায়োরিটি ক্লকের, এই কথাটা আপনি খুব সহজেই এই উপরের লিস্টের সাথে মিলালে বুঝতে পারবেন। চিন্তা করে দেখেন, আপনি ক্লকের কারণে এটা তো যে কোনো তিনটার যে কোনো একটা যদি ট্রিগার করে তাহলেই তো এই কোড এক্সিকিউট হবে, তাই না? এখন কথার কথা, এই কোডটা যদি চিন্তা করে দেখেন, এই কোডটা যদি রিসেটের কারণে মানে রিসেটে যদি নেগেটিভ এজ আসে তাহলে কি হবে? এখন আগে বোঝার চেষ্টা করি রিসেটে নেগেটিভ এজ আসবে কখন, এটা ইম্পর্টেন্ট বোঝা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, রিসেটে আমি বলেছি রিসেটে নেগেটিভ এজ আসবে কখন, এইটা আপনার বোঝাটা ইম্পর্টেন্ট। রিসেটের নেগেটিভ এজ আসবে তখনই, আপনি চিন্তা করে দেখেন নেগেটিভ এজ আনতে হলে আমার রিসেটটাকে এইরকম কিছু একটা সিগন্যালের মাধ্যমে যেতে হবে, তার মানে আগে 1 পরবর্তীতে 0 করতে হবে নেগেটিভ এজ আনার জন্য, নাকি? তাই তো? এখন যখনই রিসেটের নেগেটিভ এজটা আসবে, তার মানে এই নেগেটিভ এজটা আসবে যখন এটা ট্রিগার্ড হয়ে যাবে, রিসেটের নেগেটিভ এজ সে ডিটেক্ট করবে অলওয়েজ অ্যাট ব্লকটা কোডে, যখন সে চলে যাবে বাই দ্যাট টাইম যে ঘটনাটা ঘটবে, আমার সিগন্যালটা অলরেডি এই জায়গাটায় চলে আসছে, এই লো লেভেলে চলে আসছে, নেগেটিভ এজ পাইছে, সে এক্সিকিউট করে কোডে চলে গেল, ততক্ষণে তো অলরেডি আমি এই জায়গাটায় চলে আসছি, নাকি? আমার কথা কি বুঝা গেছে নাকি বুঝি নাই? না বুঝলে না, বুঝলে আবার হ্যাঁ। একটু বলেন স্যার। আচ্ছা স্যার ঠিক আছে, আবার বলেন। ওকে ওকে, সমস্যা নেই, আমি আবার বলতেছি তাহলে। ভালো করে দেখেন, আমার নেগেটিভ এজ কিভাবে আসে। একটা লজিক 1, একটা স্কোয়ার ওয়েভে একটা লজিক 1 এর পর যদি লজিক 0 আসে, তাহলে কিন্তু সেখানে একটা নেগেটিভ এজ তৈরি হয়। এই সেই নেগেটিভ এজটা, ধরে নেন এই নেগেটিভ এজের কারণে আপনার যে রিসেটটা আছে এই নেগেটিভ এজের কারণে ট্রিগার হলো, ঠিক আছে? ট্রিগার হলো, তাহলে অলওয়েজ অ্যাট ব্লক থেকে সেই কোডের মধ্যে চলে যাবে, কোডে কাজ করা শুরু করবে, ঠিক আছে? যখন ট্রিগার হবে, চিন্তা করে দেখেন এই নেগেটিভ এজ ট্রিগার হবে যখন, ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন ট্রিগার হবে তখন থেকে যখন কোডে যেতে থাকবে ততক্ষণে অলরেডি আমি এই পয়েন্টে চলে আসবো না? জি একটা তো স্যার। সময় পাস হবে, আমার কথা কি বোঝা যাচ্ছে? একটা তো নির্দিষ্ট সময় পাস হবে, ততক্ষণে তো আমি এই পয়েন্ট থেকে এই নেগেটিভ এজ যেখানে তো পাইলো, তখন সে কোডে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বাই দ্যাট টাইম কোডে যাবে, তখন আমি কিন্তু অলরেডি এই পয়েন্টে চলে আসবো, এই লো লেভেলে চলে আসবো হয়তোবা এই পয়েন্টে, ঠিক আছে? এই পয়েন্টে আমি হয়তোবা চলে আসবো, এই যে যেখানে মার্ক করতেছি গাঢ় করে, সেখানে হয়তোবা আমি চলে আসবো। সেখানে যদি চলে আসি, এট দিস মোমেন্ট আমার রিসেটের ভ্যালুটা কত, এটা আমাকে বলেন। 0 স্যার। 0, রাইট। এট দিস Zero. মোমেন্ট কিন্তু রিসেটের ভ্যালুটা 0, আপনারাই কিন্তু বললেন এট দিস মোমেন্ট রিসেটের ভ্যালুটা 0। তো আপনি যদি খেয়াল করেন তাহলে নেগেটিভ এজ ডিটেক্ট করে যেই মাত্র কোডে আসতেছে দ্যাট মোমেন্টে সে রিসেটের ভ্যালু বাই দ্যাট টাইম 0 হয়ে গেল, ঠিক আছে? সো ফার্স্টে সে দেখলো যে সেটে 0 আছে নাকি, না সেটে আমি ধরেন 1 দিয়ে রাখছিলাম, সেটে 0 নাই 1 দিয়ে রাখছিলাম, সো কিউ এসে এটা তাহলে এক্সিকিউট করবে না ফার্স্ট লাইনটা, পরের লাইনে চলে যাবে এলসিফ এও চেক করবে রিসেটে 0 আছে নাকি, তখন দেখবে যে হ্যাঁ রিসেটে 0 আছে এবং কিউ এর ভ্যালু সে কি করবে 0 বসায় দিবে। যেহেতু এই স্টেটমেন্টটা ট্রু হয়ে গেছে, ইফ এলস এর যে কন্ডিশন যে কোনো একটা ট্রু হলে সে বাকিটুক কি করে বাদ দিয়ে চলে বের হয়ে আসে, তাহলে এইটা ট্রু হয়ে গেছে যেহেতু সে কিউ এ 0 বসাবে, সে বাইরে চলে আসবে, আবার অলওয়েজ অ্যাট ব্লকে পরের সেনসিটিভ লিস্ট যেটা ট্রিগার হবে সেটার জন্য বসে থাকবে। হ্যাঁ টিল্ডা সাইন মানে কি হচ্ছে ওখানে স্যার? বুঝিনি। টিল্ডা সাইন মানে কি ওখানে স্যার? জিরো? হ্যাঁ, নট সেট বা নট রিসেট বলতে বোঝাচ্ছে রিসেট ইকুয়ালস টু 0, আমার কথা বোঝা যাচ্ছে? টিল্ডা দিয়ে নট রিসেট বোঝায় আর নট কি, এটার রিসেট মানে জিরো। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা জিনিস একটু দেখেন, আমি একটা ইয়া করে দিই আপনার জন্য, সবাই একটু স্ক্রিনের দিকে তাকাই। এই যে দেখেন, নট রিসেটের বদলে আপনি এই জিনিসটাও লিখতে পারেন, দেখা যাচ্ছে? আপনি নট রিসেটের বদলে আপনি জি স্যার। চেক করতে পারেন এইভাবে যে রিসেট ইকুয়ালস টু 0, এটাও লিখতে পারেন, একই কথা। আমার কথা বোঝা যাচ্ছে? সো এখন আমি যে উদাহরণটা দিলাম একটু আগে, যে রিসেট কিভাবে ট্রিগার্ড হয়, ঠিক আছে, একইভাবে সেটকেও ট্রিগার করা যায়, তখন সেটের প্রায়োরিটির কারণে বাকি দুইটা এক্সিকিউট হবে না, প্রথমটা ট্রু হয়ে গেলে বাকি দুইটাকে সে স্কিপ করে যাবে। এবং ধরেন কোনো কারণে আপনার সেটে ভ্যালু 1 আছে, রিসেটেও ভ্যালু 1 আছে, কিন্তু ক্লকের পজিটিভ এজ আসলো,
তখন কি ঘটনাটা ঘটবে এটা বোঝার চেষ্টা করি। ক্লকের পজিটিভ এজ আসার কারণে সে প্রথমে চেক করবে সেটে কি 0 আছে নাকি। আমি বললাম সেটে 1 রেখেছি আমি, তাহলে এটা ফলস। সেকেন্ড লাইন, রিসেটে কি 0 আছে নাকি, ফলস। রিসেটেও 0 নাই, রিসেটেও আমি বলেছি 1 রেখেছি, তাহলে প্রথম দুইটা স্টেটমেন্ট ফলস। এলস, তাহলে একটাই স্টেটমেন্ট থাকে যেটা ট্রু হবেই, কারণ উপরের দুইটা যেহেতু ফলস হয়েই গেছে, বাকি যে স্টেটমেন্ট আছে সেটা ট্রু হবেই। আপনি এটা ইফ এলস এর যে কন্ডিশন বা প্রসিডিউরাল স্টেটমেন্ট যেভাবে কাজ করে, এটা একটা নিয়ম যে আমার কোডের মধ্যে যে কোনো না একটা স্টেটমেন্ট ট্রু হতেই হবে। সো উপরে যেহেতু দুইটা ফলস হয়ে গেছে, নিচেরটা মাস্ট বি ট্রু হবেই, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে কিউ ইজিক্যালস টু ডি হয়ে যাবে, এবং ডির বর্তমান ভ্যালুটাই কোথায় চলে যাবে, কিউ এ চলে যাবে, যেমনটি ঠিক ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে হয়ে থাকে। ডি ফ্লিপ ফ্লপে কিন্তু এই জিনিসটাই ঘটে, যেই মাত্র পজিটিভ এজ ডিটেক্ট করে ক্লকের, ঠিক সেই মুহূর্তে ডি এ বা ইনপুটে যে ভ্যালুটা থাকে সেটাই কিন্তু আউটপুট কিউ এ চলে যায়, তাই না? তাই তো? স্যার। তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের এখানে যে আমরা কোডটা লিখেছি ভিতরে সেটা আসলে জাস্টিফাইড, মানে এইটা দ্বারা আসলে একটা ডি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য বা ডি ফ্লিপ ফ্লপের কিভাবে বিহেভ করে সেটা প্রকাশ পাচ্ছে, এটা কি বলা যায়? আচ্ছা, দ্যাটস গুড। এখন প্রশ্ন হলো এখানে আমি আউটপুট রেজ কথাটা কেন লিখেছি, আউটপুট ঠিক ছিল, আমি রেজ কথাটা কেন লিখলাম? এটা মনে রাখবেন, এটা ভালো করে শুনে নেন, এটা মনে রাখবেন, যখন আপনি বিহেভিয়ারাল মডেলিং এ অলওয়েজ অ্যাট ব্লকের ভেতরে, অলওয়েজ অ্যাট ব্লক বলতে এই যে এই নিচের স্টেটমেন্ট এর নিচে যত লাইন লিখবো সবই অলওয়েজ অ্যাট ব্লকের ভেতরে, এর ভেতরে অলওয়েজ অ্যাট ব্লকের ভিতরে কোনো ভেরিয়েবলকে আপনি অ্যাসাইন করবেন, তখন সেই ভেরিয়েবলকে রেজ বানাইতে হবে। তাহলে আবার কি বললাম, অলওয়েজ অ্যাট ব্লকের ভিতরে যখন কোনো ভেরিয়েবলকে অ্যাসাইন করবেন, তাহলে অলওয়েজ অ্যাট ব্লকের ভিতরটা হচ্ছে এই তিনটা লাইন। এই তিনটা লাইনে কোন ভেরিয়েবলকে আমি অ্যাসাইন করছি এবার একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে কিউ কিউ কিউ, কিউ এ 1 বসাচ্ছি, কিউ এ হয়তো বা 0 বসাচ্ছি, অথবা কিউ এ ডি বসাচ্ছি, তার মানে আমি কিউ কে অ্যাসাইন করছি। তাহলে যেহেতু আমি কিউ কে অ্যাসাইন করছি অলওয়েজ ব্লকের ভেতরে, তাহলে অবশ্যই আমার কিউ কে কি বানাতে হবে, রেজ বানাতে হবে, ঠিক আছে। এটা আপনার বিহেভিয়ারাল মডেলিং এর নিয়ম। আসলে রেজ বানানোর অন্য একটা উদ্দেশ্য হচ্ছে, এটা আপনারা এখন আপাতত না বুঝলেও হবে, কারণ আপনারা যত সময় যাবে আপনারা নিজেরাই এটা ক্যাচ করতে পারবেন। রেজ দিয়ে কথাটার অর্থ হচ্ছে রেজিস্টার, আর ডি ফ্লিপ ফ্লপ নিজেই একটা রেজিস্টার। এই রেজ দিয়ে সেই ডি ফ্লিপ ফ্লপের 1 বিট রেজিস্টার তৈরি হয়। আর এখানে রেজ দেওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে, চিন্তা করে দেখেন, একবার যখন ক্লক এই তিনটার যে কোনো একটা ট্রিগার হবে, কিউ এর ভ্যালু একবার যখন সেট হয়ে গেল, সেট হয়ে যাওয়ার পরে কিন্তু পরবর্তী এই তিনটার সেন্সিটিভিটি লিস্ট একটাও যদি ট্রিগার না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আউটপুটের ভ্যালু যা ছিল তাই ধরে রাখে, মেমোরি হয়ে থাকে, তাই না? তাই তো, মেমোরি হয়ে থাকে ফ্লিপ ফ্লপে, আগে যেই ভ্যালু ছিল সেটাই চলতে থাকে। যদি পজিটিভ এজ না পায়, যদি রিসেটে 0 না দেই, বা নেগেটিভ এজে যদি 0 না, সরি, সেটে 0 না দেই, তাহলে সেটা আগে যা ভ্যালু ছিল আউটপুটে সেটাই চলতে থাকে। তো আগে যেই ভ্যালু ছিল আউটপুটে সেটা চলতে থাকা মানে হচ্ছে মেমোরি। মেমোরি মানেই কিন্তু রেজিস্টার, ঠিক আছে। মেমোরি মানেই কি, রেজিস্টার। রেজিস্টার মানে সে মনে রেখেছে। যেমন রেজিস্টার খাতায় আপনার নাম এন্ট্রি করেন, মানে কি এই আপনার নামটা আপনার কোন একটা প্রতিষ্ঠানে রেজিস্ট্রি হয়ে গিয়েছে, মানে সে মনে রাখছে, ঠিক আছে। একইভাবে যখন আপনার একটা পজিটিভ এজ পেলো, ধরেন ডি এর ভ্যালু মানে কিউ ইজ টু ডি অ্যাসাইন করলো, তখন সেই মুহূর্তে কিউ একটা নতুন ভ্যালু চলে আসলো, ধরেন কিউ এ 1 আসলো, কথার কথা কিউ এ 1 আসলো। পরবর্তীতে এই কাজটা হওয়ার পরে যখন সে আবার এইখানে ফেরত আসলো, যতক্ষণ ধরেন পরবর্তী অনেক সময় পর্যন্ত আর কোনো ক্লক বা রিসেট বা সেট কোনোটাই ট্রিগার হলো না, সে কিউ এ কিন্তু সেই 1টাই ধরে রেখেছে। এই ধরে রাখার কারণটা কি, কারণ কিউ একটা রেজিস্টার বলেই সে ধরে রাখতে পারছে। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? সে কিউ এ 1 রেজিস্ট্রি করে রাখছিল। আমার কথাটা কি বুঝে গেছে? জি স্যার। এটা হচ্ছে লাগা, এখন না বুঝলেও হবে, খালি এখন এইভাবে চিন্তা করলেও হবে যে অলওয়েজ ব্লকে যেই ভেরিয়েবলটা অ্যাসাইন করা হয় সেটাকেই কি করা হয়, রেজিস্টার হিসেবে লিখতে হয়। ওকে, সো যেহেতু এটা 1 বিট ফ্লিপ ফ্লপ, আমি যেহেতু একবার একটা আউটপুটকে রেজ বলে ফেলেছি, অবশ্যই এটা খুবই কমন সেন্স, আমি আরেকটা কি আউটপুটকে আমি রেজ বলবো না। এবং কিউএন কিন্তু আমার প্রকৃতপক্ষে সরাসরি কোনো রেজিস্ট্রি বলার দরকারও নেই, এটা আসলে প্রকৃতপক্ষে কিউ এর ঠিক বিপরীত। এর জন্য আমি দেখেন কিউএন কে কোনো রেজ বলিনি, বরঞ্চ জাস্ট কিউএন কে অ্যাসাইন করে দিয়েছি
কিউ এর টিল্ডা বা কমপ্লিমেন্ট হিসেবে, ঠিক আছে? কারণ আমি যদি এখানে কি হতো, যদি আমি কিউ এন কেও রেজ বলতাম, তাহলে একটা অদ্ভুত ঘটনা ঘটতো, আমার ফ্লিপ ফ্লপ হতো একটা, কিন্তু রেজিস্টার তৈরি হইতো দুইটা, যেটা নাকি পুরো আমার উদ্দেশ্যের পরিপন্থী। আমার যেহেতু ফ্লিপ ফ্লপ একটা এবং এক বিট ফ্লিপ ফ্লপ লাগবে, তার মানে সেখানে একটাই রেজিস্টার তৈরি হতে হবে আউটপুটে। এবং যদি আমি দুইবার রেজ লিখি, কিউ এ একবার রেজ, কিউ এন এ একবার রেজ লিখি, তাহলে সেই যেই কাজটা ঘটবে যে সে কিউ এন এর জন্য একটা আলাদা রেজ তৈরি করবে এক বিটের, এবং কিউ এর জন্য আলাদা আরেকটা রেজ তৈরি করবে এক বিটের। তাহলে এক বিট ফ্লিপ ফ্লপ না হয়ে সেখানে দুই বিটের একটা মিক্সচার হয়ে যাবে, বোঝা যাচ্ছে? সো সেটা আমরা আসলে চাই না। আমার কথা বোঝা যাচ্ছে? সো এর জন্য আমরা আউটপুট কিউএনটাকে জাস্ট বলে দিয়েছি সেটা হবে কিউ এর অপোজিট বা কমপ্লিমেন্ট। আমি জানি যে ডি ফ্লিপ ফ্লপ শুরুতে হয়তোবা আপনাদের কাছে একটু জটিল মনে হইতেই পারে, কারণ আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন এই জিনিসটা শুধু জটিল না, খুবই জটিল মনে হয়েছিল আমার কাছে, ঠিক আছে? এবং আমার এখনো মনে পড়ে যখন আমি যেই ব্যাচে আমি স্টুডেন্ট ছিলাম, সেই ব্যাচে দেখা গেছিল যে আমাদের স্টুডেন্ট ছিল, ওই সেকশনে স্টুডেন্ট ছিল 30 স্টুডেন্ট ছিল, 30 জন স্টুডেন্ট ছিল, সরি 30 জন না, 25 জন 26 জনের মতো স্টুডেন্ট ছিল হয়তোবা। সেই 25 জন 26 জন স্টুডেন্টের মধ্যে হার্ডলি এক কি দুইজন হচ্ছে লাগা এইচডিএল কোডিং বুঝতো, ঠিক আছে? আর কেউ এইচডিএলই বুঝতো না, ঠিক আছে? সো এরকম অবস্থা ছিল। সো আপনি তার উপরে যখন আমাদেরকে ডি ফ্লিপ ফ্লপ পড়ানো হয়েছিল, তখন মনে হয়েছিল যে এটা কি, এটা তো মানে মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হয় কি, যে যত আপনি এটার সাথে সময় মানে টাইম স্পেন্ড করবেন, প্র্যাকটিস করবেন, একবার দুইবার করে ফেলবেন, জিনিসটা ধরে ফেলতে পারবেন, তত ইজিলি দেখবেন যে আপনি জিনিসটা অ্যাডাপ্ট করে ফেলবেন, যে দেখবেন যে আপনার কাছে সহজ মনে হবে। প্রথম প্রথম এই জিনিসটা আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমার পরীক্ষার জন্য যখন আমি 2-3 বার 4 বার, প্রজেক্টের জন্য একবার অনেক সময় দিয়েছিলাম, তারপর পরীক্ষার জন্য একবার অনেক সময় দিয়েছিলাম, এই কারণে আমার দেখা গেছে পরবর্তীতে এই জিনিসটা আমি অনেক ইজিলি ধরতে পারতাম, ঠিক আছে? তো একই জিনিসটা আপনারাও করবেন, আমি আশা করি যে আপনারা পরীক্ষার জন্য একটু যদি জিনিসগুলো নিজেরা বাসায় বসে বসে প্র্যাকটিস করেন, বোঝার চেষ্টা করেন যে কিভাবে কি কাজ করে। যেমন আমি এখানে ডি ফ্লিপ ফ্লপ বানালাম, আপনারা বাসায় জেকে ফ্লিপ ফ্লপ বানান, টি ফ্লিপ ফ্লপ বানান, ট্রাই করেন, দেখবেন যখন আপনি সাকসেসফুল হবেন, এমনি তো ভালো লাগবেই, তার সাথে আপনার নিজের কাছে মনে হবে ও এখন জিনিসটা বুঝতেছি, কিভাবে কাজ করতেছে বুঝতে পারতেছি, ঠিক আছে? সো এই হলো আমাদের ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ আমাদের এই কোডিং এর মাধ্যমে ডি ফ্লিপ ফ্লপ আমরা বানাতে পারবো, কিন্তু নিয়ম অনুসারে আমার কিন্তু ডি ফ্লিপ ফ্লপ টেস্টও করার কথা। কিন্তু আমি এই ডি ফ্লিপ ফ্লপটা একটা রিস্ক নিচ্ছি, যদিও নেওয়াটা ঠিক না, যে ডি ফ্লিপ ফ্লপ আমি টেস্ট করব না আসলে। আমি আন্দাজে আমি ধরে নিচ্ছি যে এই ডি ফ্লিপ ফ্লপটা ঠিক আছে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এই ডি ফ্লিপ ফ্লপটা ঠিক আছে, আমি আসলে জানি না আদৌ ঠিক আছে নাকি, বাট ধরে নিচ্ছি যে ডি ফ্লিপ ফ্লপটা ঠিক আছে। কিন্তু টেস্ট করা হচ্ছে আসল নিয়ম, যে কোনো সার্কিট বানালে সেটা অবশ্যই অবশ্যই টেস্ট করতে হবে, না হলে বিশাল সমস্যা হতে পারে। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা এই ডি ফ্লিপ ফ্লপটা টেস্ট করব না। আচ্ছা, এরপর আসি আমাদের আসল উদ্দেশ্য, রিপল কাউন্টার। আমরা রিপল কাউন্টারে দেখেছিলাম যে আমার রিপল কাউন্টার বানাতে আসলে 3টা ডি ফ্লিপ ফ্লপের প্রয়োজন। স্যার আমার হ্যাঁ দুটো কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর। আপনি যদি ডি ফ্লিপ ফ্লপের স্লাইডটাতে আবার যাইতেন স্যার। আচ্ছা বলেন। স্যার আমরা তো জানি এইচডিএল এ দুই রকমের কোড লিখতে হয়, সেটা হচ্ছে মেইন মডিউলের মডিউল জন্য আর একটা একটা, হচ্ছে টেস্ট মডিউল। আর একটা টেস্ট মডিউলের জন্য হুম স্যার। হুম। এখন বিহেভিয়ার মডেলটা আমরা কখন ইউজ করব, এটা ও একটা আচ্ছা, প্রশ্ন স্যার। আপনি হ্যাঁ। আর আর আরেকটা প্রশ্ন স্যার, এই যে এখানে স্যার ক্লক, তারপর রিসেট, সেট যে পিন গুলো আছে মানে হুম এই কোডের ভিতরে, হুম। এগুলা নেগেটিভ এজ পজিটিভ এজ কখন পাবে, এটা এই কোডটা বুঝবে কিভাবে? এটা কি টেস্ট বেঞ্চের মাধ্যমে বুঝবে? হ্যাঁ হ্যাঁ, টেস্ট বেঞ্চের মাধ্যমে বুঝবে। কারণ হচ্ছে এটার জন্য আমার আসলে একটা, আচ্ছা এখন প্রথম প্রশ্নের উত্তর দেই, যে কখন আমরা যে মেইন মডিউল আর টেস্ট মডিউল, বিহেভিয়ার। বিহেভিয়ারাল মডেল জি কখন স্যার। ব্যবহার করবো, রাইট? জি বিহেভিয়ারাল স্যার। মডেল কখন ব্যবহার করবো, আমি একটা কথা বলি। আপনার কাছে অপশন আছে তিনটা মডেল আপনারা শিখছেন, বিহেভিয়ারাল, স্ট্রাকচারাল বা গেট লেভেল যেটাকে বলি, আর একটা হচ্ছে লাগা ডাটা ফ্লো। তো এখন আপনার কাছে 3 ধরনের মডেলই ব্যবহার করার সুযোগ আছে, আপনার যেটা ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন যত আপনার বর্তমান যুগের যত কোড মানে আপনার চাকরির কথা যদি বলি আমরা ভিএলএসআই, দেখবেন সেখানে শুধুমাত্র 2টা মডেল বেশি ব্যবহার হয়, একটা হচ্ছে স্ট্রাকচারাল বা গেট লেভেল, আর একটা হচ্ছে বিহেভিয়ারাল। গেট লেভেল কোথায় ব্যবহার হয়? গেট লেভেলটা হচ্ছে আপনার টুল বা কেডেন্স আপনাকে যেই ফাইলটা, ও যে ফাইলটা তৈরি করে, জেনারেট করে,
ঠিক আছে, সেই ফাইলটাতে পুরোটাই থাকে হচ্ছে স্ট্রাকচারাল বা গেট লেভেল মডেলে লেখা থাকে। সো আপনার গেট লেভেলটা বোঝা উচিত এই কারণে যে আপনি গেট লেভেলে ওই কোডগুলো দেখে দেখে যাতে বুঝতে পারেন কোনটার সাথে কোথায় কানেকশনটা ঘটছে। এটা এক নম্বর। নাম্বার 2, বিহেভিয়ারাল কি জন্য তাহলে আপনার দরকার? বিহেভিয়ারালটা এই কারণে দরকার, আপনি যখন কোনো জিনিস নতুন ডিজাইন করতে যাবেন, এখানে জাস্ট একটা 1 বিট ফ্লিপ ফ্লপ দেওয়া হয়েছে, তার জন্য অনেক ছোট্ট একটা কোড। আমি যদি বলতাম এটা একটা 32 বিট অ্যাডার বানাও, তাহলে যদি আমি বলতাম যে এটা স্ট্রাকচারাল মডেল দিয়ে করো, 32 বিট অ্যাডার যদি আমি স্ট্রাকচারাল মডেল দিয়ে করতে যেতাম, তাহলে হয়তোবা আমার 2.5 থেকে 3 ঘন্টা পুরো ক্লাসটাই লেগে যেত। একটা অ্যাডার যোগ করবে যে 32 বিট অ্যাডার, ঠিক আছে। অথবা আমি যদি বলতাম ডাটা ফ্লো দিয়ে করো, হ্যাঁ এত সময় হয়তোবা লাগতো না, কিন্তু তারপরেও কিছু সময় লাগতো, ঠিক আছে। কিন্তু আমি যদি বলতাম আপনাকে যে না ঠিক আছে তুমি বিহেভিয়ারাল মডেল দিয়ে করো, তাহলে এই 32 বিট অ্যাডারটাই জাস্ট এক লাইন হয়ে যেত। অলওয়েজ অ্যাড ব্লকের পরে 1 বা 2 লাইনে আপনার পুরো ফুল কোড শেষ হয়ে যেত 32 বিট অ্যাডারের। সো আসলে বিহেভিয়ারাল মডেল যেই আপনাকে সুবিধাটা দিবে সেটা হচ্ছে বিশেষ বিশেষ কিছু সার্কিটকে সে মানে প্রকাশ করার ক্ষেত্রে ওদের বৈশিষ্ট্য বা ওদের ব্যবহারটা, বিহেভটা প্রকাশ করার জন্য অনেক সহজে 2-3 লাইনের মধ্যে কোডটা সীমিত করে দিবে আপনার এই বিহেভিয়ারাল মডেল। আমার কথা প্রশ্নের উত্তর কি দিতে পারছি? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো। কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি একটা ছোট উদাহরণ দেই, অ্যাডারের কথা হয়তোবা অনেকে ভুলে গেছেন, কিন্তু মনে তো একটুকু হয়তোবা আছে আপনাদের। অ্যাডারে যে জিনিসটা ছিল, অ্যাডারে কিন্তু আপনাদের একটা ইকুয়েশন ছিল, সামের একটা ইকুয়েশন ছিল, ক্যারির একটা ইকুয়েশন ছিল, এটা মনে পড়ে? সো থিওরি ক্লাসে আমরা 4 বিট অ্যাডার পড়েছিলাম, তার মানে S1 জি স্যার। S2 S3 S0 ছিল। এইগুলা প্রত্যেকটার জন্য কিন্তু আমরা ইকুয়েশন বের করিনি, কিন্তু ইকুয়েশন আমরা ইচ্ছা করলে বের করতে পারতাম। সো ইকুয়েশন বের করলে, আমার মনে হয় নেটটা একটু আনস্টেবল, একটা মিনিট হোল্ড করি। এখন কি আমার কথা বোঝা যাচ্ছে নাকি? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। সো আমরা যদি 4 বিট অ্যাডারের কথাটাই চিন্তা করি, তাহলে S1 S2 S3 S0 এই প্রত্যেকটার জন্য আমার একটা করে ইকুয়েশন আমরা পাবো। সো আমি যদি ডাটা ফ্লো দিয়ে বসাইতে চাই, আপনারা জানেন ডাটা ফ্লো দিয়ে ইকুয়েশন বসানো যায়, তাহলে প্রত্যেকটা S1 S0 S2 S3 C1 C2 C3 C4 এই সবগুলোর জন্য 4 বিটের জন্য দেখা যাচ্ছে আমার হয়তোবা 8টা লাইন ইকুয়েশন বসাতে হচ্ছে, হয়তোবা হবে। এই গেল আপনার ডাটা ফ্লোর সমস্যা। মোটে 4 বিটের জন্য আমার 8টা হয়তোবা লাইন লিখতে হবে। আর যদি আমি স্ট্রাকচারাল কথা বলি, ওইখানে অনেকগুলা কানেকশন ছিল, আমাকে প্রত্যেকটা লাইনের কানেকশন বলে দিতে হবে। এন্ড অর নট গেট দিয়ে বিভিন্ন গেট ব্যবহার করে আমাকে প্রত্যেকটা কানেকশন বলে দিতে হবে। সো এটা আরো বড় হবে। এটা যেমন ডাটা ফ্লোতে 8টা লাইন লেগেছিল, এখানে হয়তোবা 8টা না, আরো অনেক বেশি লাইন লাগবে, হয়তোবা 20 থেকে 20টার মতো হয়তোবা লাইন লাগবে। আমি ঠিক জানি না কতটা লাগবে, কিন্তু অনেক বেশি লাগবে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দেখাই, কিন্তু যদি আপনি এই কোডটাই শুধুমাত্র 4 বিট অ্যাডারের যে কথাটা বলছি, এটা যদি আপনি ইয়ার মাধ্যমে লিখেন, বিহেভিয়ারের মাধ্যমে লিখেন, তাহলে কিন্তু জিনিসটা দেখতে এরকম হবে। আপনার কি লেখাটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে কোডটা আসলে খুবই সহজ। কোডটা দেখতে অনেকটা এরকম। বৈশিষ্ট্যটা কি, আমার ক্যারেক্টারিস্টিক্সটা কি, যে 3টা ইনপুট যোগ করবে সে, তাই না? ঠিক আছে, এ বি 2টা ইনপুট ছিল 4 বিটের, আর সি ইন ছিল কি আমার ক্যারি 1 বিট, যে ক্যারিটা একদম ডান দিক দিয়ে ঢুকতেছিল সেটা, তাই না? সো এই একটা লাইনের মাধ্যমে আপনার ফুল অ্যাডারের কোড হয়ে যাবে, 4 বিট অ্যাডারের কোড হয়ে যাবে আপনার বিহেভিয়ারাল মডেলে। কারণ এই এ প্লাস বি প্লাস সি মানে এটা একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে এই সার্কিটের বিহেভিয়ার, যে আসলে 3টা ইনপুট সে যোগ করবে। ঠিক আছে, যোগ করে এই কোডের অর্থটা হচ্ছে যোগ করার পরে যত বিট আসবে সেটা সামে চলে যাবে তত বিট, এবং অতিরিক্ত যদি কোনো বিট থাকে সেটা ক্যারিতে পাঠিয়ে দিবে, সি আউটে পাঠিয়ে দিবে। উদাহরণস্বরূপ এখানে এ 4 বিট, আপনাদের মনে যদি থাকে এ 4 বিট ছিল, বি 4 বিট ছিল, কিন্তু সি ইন ছিল 1 বিট। এই 3টা যোগ করার পরে আপনার সামও ছিল 4 বিট, S0 S1 S2 S3। তাহলে এই 3টা যোগ করার পরে রেজাল্ট যেই 4 বিট রেজাল্ট হবে, সেই মোট আসলে 5 বিট হয় রেজাল্ট। 4 বিট যদি মানে 5 বিট বানানো সম্ভব আর কি, আমি এটা বলছি যে 5 বিট রেজাল্ট বানানো সম্ভব। যেমন উদাহরণস্বরূপ আপনার এ যদি 4 বিট হয়, বি 4 বিট হয়, আর সি ইন 1 বিট হয়, চিন্তা করে দেখেন আপনি এ তে 4 বিট দিয়ে সর্বোচ্চ 15 লেখা যায়, বি তে 15 লিখতে পারবেন, আর সি ইনে 1 লিখতে পারবেন। তাহলে 15 15 30 আর 1 কিন্তু হয়ে যায় আপনার 31 নাকি, তাই তো? সো হ্যাঁ 31 হয়ে যাচ্ছে।
যেটা নাকি আপনি 5টা 1 দিয়ে প্রকাশ করা যায় নাকি, জি সো স্যার। 5 বিট হয়ে যাচ্ছে। সো আপনার তখন সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, এলএসবি থেকে ডান দিক থেকে প্রথম 4টা বিট সামে চলে যাবে, তার মানে S0 S1 S2 S3 তে চলে যাচ্ছে, এবং অতিরিক্ত একদম লাস্ট যে বিটটা, অতিরিক্ত একটা বিট যে ক্যারি আছে সেটা আসলে সে সি আউটে পাঠিয়ে দিবে অটোমেটিক, এটা আপনাকে বলতেও হবে না। অতিরিক্ত বিটগুলো সে এইখানে পাঠিয়ে দিবে, যেটা সামে ধরবে না সেটা সে ক্যারি আউটে পাঠিয়ে দিবে। চিন্তা করে দেখেন, আপনার ডাটা ফ্লোর জন্য ডাটা ফ্লোর মতো 8টা লাইন লিখতে হলো না, স্ট্রাকচারালের মতো 20টা লাইন লিখতে হলো না, কিন্তু বিহেভিয়ারে মোটে একটা লাইনের মাধ্যমেই আপনার 8 হয়তোবা 4 বিট অ্যাডার কোডটা হয়ে যাবে। সো এই ফ্লেক্সিবিলিটির কারণেই আপনি আসলে বিহেভিয়ারাল কোডিংটা ইউজ করবেন, যেখানে আপনার কমপ্লেক্স সার্কিট ব্যবহার হয়, মানে কমপ্লেক্স বা বড় বড় সার্কিট ইউজ হয় মানে থাকে। হ্যাঁ, প্রশ্ন? একটা কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার আচ্ছা, তাহলে ডাটা ফ্লোর মেইন ইয়া হচ্ছে স্যার, ওখানে আমরা জাস্ট মানে ইকুয়েশন ইউজ করি, ইকুয়েশন আর বসাই, রাইট। স্ট্রাকচারালে হচ্ছে আমরা পুরো সার্কিটের স্ট্রাকচারটা উঠাই স্যার। এই এখানে আমরা স্ট্রাকচারটা, মেটা যে কাজটা কি কানেকশন করছি? গুলো বলে দেই, স্ট্রাকচারালে কানেকশন আচ্ছা গুলো বলে দেই, এই ওয়্যারটা এই জি জায়গায় যাবে, ওই ওয়্যারটা ওই জায়গায় যাবে, একটু পরেই জি আমরা দেখবো স্যার। একটা স্ট্রাকচারালের উদাহরণ, একটু পরেই আসতেছে। হ্যাঁ বলেন, জি স্যার। তারপর আর হচ্ছে, আর স্যার হচ্ছে এই যে বিহেভিয়ারাল। বিহেভিয়ারাল আমরা হচ্ছে এটা কি স্যার অলওয়েজ দিয়ে আমরা জাস্ট কি এই যে ক্লক বা ইনপুটটাকে ভ্যারি করি? অলওয়েজ অ্যাট এর মধ্যে এই 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 ব্লকের মধ্যে আপনার যে ইনপুট গুলো আছে সেইগুলা হচ্ছে সেনসিটিভিটি লিস্ট হিসেবে থাকবে। তার মানে বোঝায় যে ওই ইনপুটের কোনো একটা যদি পরিবর্তন ঘটে তাহলে আপনার এই কোডগুলো এক্সিকিউট করবে। কোড। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? জি স্যার। এমন হতেই পারে যে আপনার ধরেন 4টা ইনপুট আছে, কিন্তু আপনার 4টা ইনপুট হয়তোবা সেনসিটিভিটি লিস্টে নাই। আমার কথা বোঝা যাচ্ছে? 4টা জি স্যার। ইনপুট সেনসিটিভিটি লিস্টে নাও থাকতে পারে। আপনি যেটাকে চাচ্ছেন না রাখতে, যে এইটার পরিবর্তনে আমার আসলে কোনো মানে কোড এক্সিকিউট হওয়া উচিত না, এরকম যদি হয় তখন ওইটা কিন্তু আপনি সেনসিটিভিটি লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? এরকম আর কি। জি স্যার। আচ্ছা, বুঝে গেছে? কখন তাহলে বিহেভিয়ারাল ইউজ করব? শাহানুর রিমন, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, গুড। আর সেকেন্ড প্রশ্নটা ছিল আপনার হচ্ছে মেইন মডিউল আর টেস্ট বেঞ্চ রিলেটেড কি জানি একটা প্রশ্ন করেছিলেন স্যার যে, এই যে এইখানে যে অলওয়েজ এর মধ্যে যে আমরা শর্তটা দিছি, এটা হ্যাঁ। আর কি মানে এজ গুলা কিভাবে বুঝবে পিন ও গুলা, আচ্ছা এটা আচ্ছা, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, টেস্ট বেঞ্চে আমি আসলে এগুলো তৈরি করে দিব। টেস্ট বেঞ্চে তৈরি করে দিব। সেই টেস্ট বেঞ্চটা কি আসলে, এটা তো একটা সার্কিট, এই ডি ফ্লিপ ফ্লপ যে কোডটা লিখেছি মডিউল থেকে এন মডিউল, এটা দেয়া মাত্রই কি হয়ে যাবে, এটা আসলে একটা সার্কিট হয়ে যাবে, যেটা আমরা দেখতে পারবো না, একটা ভার্চুয়াল সার্কিট হয়ে যাবে। জি তো স্যার। সার্কিট হওয়ার পরে ওই সার্কিটটা আর টেস্ট বেঞ্চে হবে কি, আমার আসলে ইনপুট হবে, সুইচের মতো ইনপুট হবে, বা অসিলোস্কোপ ফাংশন জেনারেটরের মতো ইনপুট হবে। ঠিক আছে? সো ওইখানে আমি যখন ক্লক দিয়ে দিব, সেই ক্লকটা 010101 হতে থাকবে। সেই 0101 যদি ও ডিটেক্ট করে, ওই 0 থেকে ও যখন 1 হবে, যে পজিটিভ এজটা আসবে, সাথে সাথে এই অলওয়েজ ব্লকটা পজিটিভ এজটা ধরে ফেলবে, ধরে ফেলে সেই অনুসারে কাজ করবে। বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন এই ডি ফ্লিপ ফ্লপ এইচডিএল নিয়ে? নো স্যার। ওকে ফাইন। যদি না থাকে তাহলে আমরা আবার আগের সার্কিটে একটু দেখে আসি, যে এই ছিল আমার আপ কাউন্টার, রিপল আপ কাউন্টারের সার্কিট। এখন এই সার্কিটটা আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে? সো আমরা এই কানেকশনটা এখন দেওয়ার চেষ্টা করব। দেখবেন এইটা ছিল, ভালো করে খেয়াল করেন, এইটা ছিল কিন্তু আপনার একটা বিহেভিয়ারাল মডেল। কিন্তু দুঃখের ব্যাপার, রিপল আপ কাউন্টারের জন্য আপনার আলাদা করে হাইরার্কিয়াল মডেল যেটাকে আমরা বলে থাকি, বা স্ট্রাকচারাল মডেল, যেটা আর কি, স্ট্রাকচারাল মডেলে আসলে আমরা হায়ারার্কি ইউজ করব। তার মানে আমাদের আগে একটা জিনিস আছে, সেটাকে আমরা কল করে বারবার ইউজ করে কানেকশন দিব। যেমন আমরা ডি ফ্লিপ ফ্লপ বানাই ফেলছি, সেটাকে বারবার কল করব, কল করে কানেকশন দিব, কানেকশন দেওয়া মানেই স্ট্রাকচারাল। এখন আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। সো রিপল আপ কাউন্টার কিন্তু যদি আপনি বানাইতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই হায়ারার্কিয়াল স্ট্রাকচারাল মডেল ইউজ করতেই হবে, না তাছাড়া কোনো উপায়ই নেই। ঠিক আছে? তাছাড়া আমি বারবার মনে করাই দিচ্ছি, তাছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? এটা ছাড়া কোনো উপায় নেই। সো লেটসি, দেখেন মডিউল এর মডিউল নাম দিয়েছি একটা রিপল কাউন্টার 3 বিট কিউ কাউন্ট রিসেট সেট, কিউ কাউন্ট রিসেট সেট। কারণ আপনি খেয়াল করে দেখবেন আমাদের সার্কিটে এই জিনিসগুলোই ছিল। এই এই ক্লকটাকে আমরা বলতেছি কাউন্ট, এই 1 2টা লজিক যেটা, এটাকে বলতেছিলাম সেট, এটাকে বলতেছিলাম রিসেট, আর আরেকটা কি ছিল জানি, কিউ কাউন্ট, কিউ, কিউ মানে আউটপুট। হ্যাঁ, কিউ মানে আউটপুট, কিউ মানে হচ্ছে এই এলইডি যে এই পয়েন্টগুলা, এইগুলো হচ্ছে কিউ। ঠিক আছে? এইগুলো হচ্ছে কিউ।
সো আমার আউটপুট, তার মানে এই আউটপুট গুলা, এই পিন গুলা আমি আসলে দেখতে পাচ্ছি এখন। তাহলে কিউ কাউন্ট রিসেট সেট। সো এখন আমি লিখে ফেলবো তাহলে আমার ইনপুট কোনগুলা, আউটপুট কোনগুলা। সো ইনপুট হচ্ছে এখানে, বুঝতেই পারছি আমার ইনপুট কোনগুলা। কাউন্ট রিসেট সেট হচ্ছে ইনপুট, কাউন্ট রিসেট সেট ইনপুট। আউটপুট হচ্ছে লাগা, এখন আউটপুট আমার ভালো করে দেখে আসি। এখানে আমার আউটপুটটা হচ্ছে 1টা 2টা 3টা, তাহলে আমার 3 বিট আউটপুট। 3 বিট আউটপুট আমি কিভাবে লিখবো? এখানে উল্লেখ্য যে আমি কিন্তু অ্যারে ইউজ করছি, তার মানে এই একটার মধ্যে আসলে কিউ এর মধ্যে 3টা আছে। দেখেন 2:0 বড় থেকে ছোটর দিকে যাচ্ছে, তার মানে এই কথাটার মাধ্যমে আসলে কম্পাইলার তিনটা তিনটা ইয়া তৈরি করবে। কি কি 3টা জিনিস তৈরি করবে আমি একটু পাশে দেখাচ্ছি আপনাদের, কি কি 3টা জিনিস সে আসলে তৈরি করবে। আমি পাশে এই জায়গাটায় দেখাচ্ছি আসলে সে কি 3টা জিনিস তৈরি করবে। এই কথাটা যখন কোডটা এক্সিকিউট হবে, আউটপুট কিউ মানে 2:0 অবশ্যই থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এটার মাধ্যমে সে এই জিনিসগুলা তৈরি করবে, এই ওয়্যার গুলা সে তৈরি করবে। এটা একটা তৈরি করবে, Q0 তৈরি করবে, তারপরে হচ্ছে Q1 একটা ওয়্যার তৈরি করবে, এবং ফাইনালি Q2 একটা ওয়্যার তৈরি করবে, ঠিক আছে, এই লাইনটার মাধ্যমে। সো একই ঘটনাটা ঘটবে এখানে। আমি বলতেছি ওয়্যারই তৈরি করতে, এটা বলছি আউটপুট তৈরি করতে, এখানে বলছি ওয়্যার বা তার তৈরি করতে বলছি। সেই তারের নামটা আমি দিয়েছি কিউএন, যেখানে নাকি আমি 3টা তার, মানে দেখতেই পারতেছি আগের মতো কিউএন নাম দিয়ে আসবে। এটা কিউ এর জায়গায় কি হয়ে যাবে, কিউএন হয়ে যাবে। বুঝতেই পারতেছি হয়তোবা, না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন। ঠিক এরকম হবে দেখতে, একটু স্পেস নিয়ে নিল আর কি। সো এটা দেখতে অনেকটা, এখানে কিউ এর জায়গায় কিউএন চলে আসবে, এখানে কিউএন চলে আসবে, এখানে কিউএন চলে আসবে। এই হচ্ছে লগা এই লাইনের এক্সিকিউট করার সাথে সাথে এই জিনিসটা সে তৈরি করে ফেলবে। 3টা তার, বেসিক্যালি 3টা তার তৈরি করবে এই নামে, ঠিক আছে। 3টা তার সে তৈরি করবে এই নামে। এখন একটা জিনিস উল্লেখ্য, কিউএন কে কেন আমি আউটপুট বললাম না? কিউএন কে আমি আউটপুট এই কারণে বলবো না, কারণ আমার এখানে কিউএন বলে কোনো আউটপুট নেই, আমার কিউ বলে আউটপুট আছে। কথা বোঝা যাচ্ছে? আমার কিউ বলে আউটপুট আছে, কিউএন বলে কোনো আউটপুট নেই, ঠিক আছে। কিউএন আমার সার্কিটের কানেকশন দেওয়ার জন্য একটা ইন্টারমিডিয়েট তার মাত্র, আর কিছুই না। এটা বাইরের থেকে এই তারটা আসলে দেখতেও পারবো না আমি। এখনই আমি বুঝবো যে এটা কেন আমি ব্যবহার করছি এবং কিভাবে ব্যবহার করেছি। আসি এই এই সার্কিটে একটু যদি আমি ভালো করে তাকাই, ফার্স্ট সার্কিটটার দিকে তাকাই, আমরা সবাই ফার্স্ট সার্কিটটার দিকে তাকাই, কানেকশনটা একবার ভালো করে দেখে নেই। ডি তে কিন্তু ঢুকতেছে কিউএন বা কিউ বারটা ঢুকতেছে ডি তে, তাই না? ওকে, আর কিউ ফার্স্ট প্রথম বিটের কিউ আউটপুটটা যাচ্ছে কিন্তু Q0 তে। সেট রিসেট হচ্ছে লাগা কমন পিন হবে, দেখতেই পারতেছি সবগুলো সেট রিসেট মেন সেট রিসেটের সাথে শর্ট করা, ঠিক আছে। এটা কিন্তু আমার মেন সেট রিসেট, এটা হচ্ছে সেট, এটা রিসেট, এটা কিন্তু কাউন্ট ছিল। মেন পিন এগুলো কিন্তু আসল পিন, যেগুলো সার্কিটের বাইরে থেকে বা আইসির বাইরে থেকে দেখবো। এইটা একটা পিন দেখবো, 2টা পিন দেখবো, 3টা পিন দেখবো, আর 4টা না, আসলে ওই কিউ এর সাথে 1 2 আরো 3টা পিন দেবো। কিউ মানে হচ্ছে 3টা পিন, ওই Q0 Q1 আর Q2 3টা পিন, তার মানে মোট 6টা পিন দেখবো, ঠিক আছে। সো এই সেটটা হচ্ছে কমন সেট পিনের সাথে কানেক্ট করা থাকবে ডি ফ্লিপ ফ্লপের, আর রিসেটটা কমন রিসেট পিনের সাথে কানেক্ট করা থাকবে। এখন ডি ফ্লিপ ফ্লপের স্ট্রাকচারটা একবার ভালো করে দেখে আসি। ডি ফ্লিপ ফ্লপটা কল করার আগে আগে বুঝে নেই এটার পিনের অর্ডার গুলো কি ছিল। ডি ফ্লিপ ফ্লপ এর দেখি শুরুতে যে পিনটা ছিল সেখানে আউটপুট যাবে, তারপরে কিউএন যাবে, তারপরে পিনে ইনপুট যাবে, তারপরে ক্লক রিসেট সেট। মাথায় রাখি এই জিনিসটা, আমার কাজে লাগবে। এবং নামটা খেয়াল করি ডিএফএফ বড় হাতের, আমার কল করতে হবে। সো আমি কল করলাম বড় হাতের, আমি দেখাচ্ছি, এই যে ডিএফএফ বড় হাতের আমি কল করলাম, তারপর একটা ইনস্ট্যান্স নেম দিলাম M0, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এই যে শুরুর যেটা ছিল ডিএফএফ এর শুরুতে কি জানি আউটপুট যাবে। এখন খেয়াল করে দেখি এই প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা কোথায় যাচ্ছে, Q0 তে যাচ্ছে। এটা কিন্তু Q0 তে যাচ্ছে। সো Q0 তে যাচ্ছে, তাইলে আমার এখানকার থেকে যে Q0 টা আছে সেই Q0 এর সাথে আমি কানেকশনটা জোড়া লাগাই দিলাম। তারপরে কি ছিল, ডি ফ্লিপ ফ্লপের সেকেন্ড অর্ডারে ছিল কিউএন, তার মানে কিউএন বলতে বোঝাচ্ছে এই পিনটা কিউ বার। এইটা কোথায় যাচ্ছে এইটা একটু বোঝার চেষ্টা করি। দেখি কিউএনটা আসলে আমি বলছি কিউএন 0 তে যাবে, কিউএন 0 তে গেছে। এটা কিন্তু একটা তার ছিল আর কিছুই না,
তাহলে এখনো এটা আসলে ওপেন সার্কিট হয়ে আছে, কারণ একটা তারের সাথে কানেক্ট করছি। কিন্তু এটা কিন্তু আমি আউটপুট পিনের সাথে কানেক্ট করেছি, Q0 পিনের সাথে কানেক্ট করছি। এটা জাস্ট একটা ইন্টারমিডিয়েট তার, ওপেন হয়ে আছে এখনো। ঠিক আছে, তারপরে ডি ফ্লিপ ফ্লপের পরের পিনটা হচ্ছে ডি। এই ডিটা কোথায় গিয়েছিল দেখেন, ডিটা আসলে সেই কিউএন এর সাথে কানেক্ট করা ছিল। এইবার দেখেন এখানে আমি বুদ্ধিটা খাটাইছি, যেই Qn0টা এতক্ষণ ওই যে ওপেন একটা তার ছিল, সেই কিউএনটা এখন আমি কি করলাম, পরবর্তীতে ইনপুট ডি এর সাথে কানেক্ট করে দিলাম। তার মানে এইখানে যে কানেকশনটা ফর্ম হলো সেটা বোঝাচ্ছে যে কিউএন বা কিউ বাবল বা কিউ বার থেকে একটা তার Qn0 গেছে, সেই তারটা বের হয়ে সেটা ডি এর সাথে শর্ট করা। তার মানে ডি আর Qn বা কিউ বার শর্ট করা। এটা কি বুঝতে পারছি এই জিনিসটা দিয়ে? এটা কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা, আর এতক্ষণ স্যার এটাই চিন্তা করতেছিলাম স্যার, যে কিউএন এর সাথে ডি তো কানেক্ট করা, তো আমরা মানে সার্কিটটা কিভাবে বুঝবো যে এই যে, কিউএন এর সাথে? হ্যাঁ রাইট। সো এবার বুঝতে পারছি তাই না? এই একটু বলতেন, হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু বলতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি আবার একটু বলি, যেহেতু আমার ডি ফ্লিপ ফ্লপ সার্কিটে আমার 3টা ডি ফ্লিপ ফ্লপ আছে, সো আমি যেহেতু ডি ফ্লিপ ফ্লপ তৈরি করে নিয়েছি আগে এবং নাম দিয়েছি ডিএফএফ এবং অর্ডারটা এটা, সো আমি এই অর্ডারটাই মেনটেন করে ডি ফ্লিপ ফ্লপকে 3বার কল করব ডিএফএফ কে। সো আমি ডিএফএফ কল করলাম, প্রথমে একটা ইনস্ট্যান্স নেম দিতে হয়, জানেন আপনারা, এটা হচ্ছে হায়ারার্কি বা স্ট্রাকচারাল মডেল বলেন, সেখানে আপনারা দিয়েছিলেন এন্ড গেট ইউজ করছিলেন, গেট ইউজ করার পরে আপনারা M0 M1 বা inst1 বা x0 বিভিন্ন নাম দিয়েছিলেন, ওটা হচ্ছে ইনস্ট্যান্স নেম বলে। ঠিক আছে, সো ইনস্ট্যান্স নেম দিতে হয়। সো ডিএফএফ M0 নাম দিলাম, আমি একটা নাম দেওয়ার পরে আমি কি করলাম, এটা বোঝাচ্ছে আমি এই ফ্লিপ ফ্লপের কথা বলতেছি, কল করলাম একটা ফ্লিপ ফ্লপ, সে নিয়ে আসলো ডি ফ্লিপ ফ্লপ, এখনো কানেকশন দেয় নাই। এখন এই ডি ফ্লিপ ফ্লপের প্রথম পিনটা দেখেন আউটপুট, পরেরটা হচ্ছে আউটপুটের কমপ্লিমেন্ট, তারপর প্রথম পিনটা হচ্ছে এইটা, পরের পিনটা হচ্ছে কিউ বার। দেখেন এই কিউটা কোথায় কানেক্ট হয়েছে, এই আউটপুটে গেছে। এই আউটপুটটা মানে কিন্তু আমার Q0, আমার এই আউটপুটটা মানে কি Q0। Q0 আইসির কিন্তু আইসি যদি থাকে সেই আইসির Q0 হবে। এখানে তো এলইডি আছে, এই এলইডি গুলাকেই মনে করেন আমার পিন। ঠিক আছে, এই এলইডি, এই D1টাকে মনে করেন Q0, D2 মনে করেন Q1, আর এটাকে মনে করেন Q2, D3 কে মনে করেন Q3, Q2। ঠিক আছে, সো এখন দেখেন আউটপুটে, তাহলে এই আউটপুটটা কোথায় যাবে, আউটপুটটা যাবে হচ্ছে আপনার এই মেন সার্কিট বা রিপল কাউন্টার বা এই সার্কিটের Q0 এর সাথে। তাহলে এই প্রথম ফ্লিপ ফ্লপটার কিউটা কানেক্ট হবে Q0 এর সাথে। প্রথম ডি ফ্লিপ ফ্লপের প্রথম পিনটা আসলে আউটপুট ছিল, কিউ ছিল, সেটা কানেক্ট হয়েছে কোথায়, এই পুরো মেন ফ্লিপ ফ্লপ যেটা আছে, মেন কাউন্টার আছে, সেই মেন কাউন্টারের আউটপুট Q0 এর সাথে কানেক্ট হয়েছে। ঠিক আছে, এবং পরের পিনটা কোথায় গেছে আপনি যদি দেখেন, পরের পিনটা কিউ বার, ফ্লিপ ফ্লপের কিউ বারটা গেছে হচ্ছে একটা তার ডি এর সাথে শর্ট করছি। কিন্তু এখানে আমি একটা বুদ্ধি খেলছি, আমি ওয়্যার তৈরি করে নিয়েছিলাম এবং এই কিউ বারটাতে আমি কানেক্ট করেছি Qn0 এবং ডি ইনপুট। দেখেন আমার 3 নম্বর পিনে আসলে ইনপুট ডি ছিল, সেখানেও আমি আসলে Qn0 কানেক্ট করছি। তাতে একটা জিনিস ঘটলো যে সে কি হলো, বুঝাচ্ছে যে ডি ফ্লিপ ফ্লপের Q0টা মানে কমপ্লিমেন্টটা Qn0 এর সাথে শর্ট হয়েছে এবং সেই একই Qn0 পরবর্তীতে ডি এর সাথে কানেক্ট হয়েছে। তার মানে এই লাইনের মাধ্যমে আপনি যে কাজটা করলেন, এই 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 কানেকশনটা তৈরি করলেন, Qn থেকে বের হয়ে ডি হয়ে গেল। এবং এই যে সবুজ তারটা দেখা যাচ্ছে এখন, এই তারটার নাম কি, Qn0। আমার কথা বোঝা যাচ্ছে, এই তারটার নাম এখন Qn0। আচ্ছা, এইবার পরের ইয়াতে আসি, দেখি পরের ইয়াটার নাম ছিল, পিনের নাম ছিল ডি ফ্লিপ ফ্লপের হচ্ছে ক্লক। তাহলে এখানে ক্লকের নাম আমরা দিয়েছি হচ্ছে, আসলে এই ক্লকটাকে আমরা বলতেছি কাউন্ট। ঠিক আছে, আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে এই 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 নট গেটটা না ইউজ করি। ঠিক আছে, আমরা ইচ্ছা মতো আমরা পরবর্তীতে বানাই নিতে পারবো, আমাদের কোনো সমস্যাই হবে না আসলে। আমরা নিজের ইচ্ছা মতো, কারণ আমরা আইডিয়াটা যদি পেয়ে যাই তাহলে আমরা নিজের মতো পরবর্তীতে আমরা সার্কিট বানিয়ে নিতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমি আপাতত আর নট গেট দিয়ে পাস করতেছি না, আমি সরাসরি কানেক্ট করে দিব। দেখেন এই কাউন্টটা হচ্ছে আসলে আমার এই এই পিনটা বা এটা ধরতে পারেন, এটাই ধরি, এটা যেহেতু বাইরের পিন এটাই ধরি কাউন্ট।
এই কাউন্টটাই হচ্ছে আমার ক্লক। সো এই ক্লকটা আমি সরাসরি কি করে দিলাম, এই ক্লকটা এই কাউন্ট সিগন্যালটা সরাসরি আমি ইয়ার সাথে কানেক্ট করে দিলাম, প্রথম ফ্লিপ ফ্লপের ক্লকের সাথে কানেক্ট করে দিলাম কাউন্টটাকে। যে প্রথম ডি ফ্লিপ ফ্লপের 4 নম্বর পিন ছিল ক্লক, সেখানে আমি মেন যে ক্লক সার্কিটের বাইরের থেকে যে ক্লকটা আসতেছে সেটা সরাসরি আমি কানেক্ট করে দিচ্ছি। মনে রাখবেন আমরা নট গেটকে কনসিডার করছি না, তাতে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না আমার সার্কিটে। প্রথম নট গেটটাকে কনসিডার না করলেও কোনো ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু পরের গুলাকে অবশ্যই কনসিডার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি কি হলো। পরের পিনটা কি ছিল একটু দেখার চেষ্টা করি। পরেরটা ছিল রিসেট এবং পরেরটা ছিল সেট। এবং আপনারা দেখতেছেন সেট এবং রিসেট পিন আমার যে বাইরের সার্কিটের বাইরে যেই সেট আর রিসেট পিন আছে, মেজর যেই বাইরের সেট এক্সটার্নাল সেট আর রিসেট পিনের সাথে শর্ট করা থাকবে। সো এখানকার এক্সটার্নাল রিপল কাউন্টারের এক্সটার্নাল সেট আর রিসেট পিনের নাম কি, রিসেট এবং সেট দেখাই যাচ্ছে, তাহলে এটার সাথে শর্ট করা থাকবে, তাই আমি সেট আর রিসেট পিনের সাথে শর্ট করে দিয়েছি। এবার আমি আসি পরের কানেকশনটা কমপ্লিট করতে, ডিএফএফ 1 নম্বর যেটা সেটা। এবং উল্লেখ্য এটার ক্লকটা কিন্তু কিউ বার থেকে আসবে আগেরটার। এবার আমরা একটু খেয়াল করি। সো আগের মতোই আমি করব, যে দেখতেই পাচ্ছি এইবারের আউটপুটটা, প্রথম পিনটা আউটপুট, পরের পিনটা হচ্ছে দেখে নিই, প্রথমটা আউটপুট, পরেরটা হচ্ছে আউটপুটের কমপ্লিমেন্ট, পরেরটা ইনপুট, পরেরটা ক্লক, রিসেট, সেট। সো দেখেন প্রথম পিনটা আউটপুট, এই ফ্লিপ ফ্লপের প্রথমটা কোথায় গিয়েছে, এটাকে আমরা বলছি, যেটা D2 লেখা ছিল আমি এটাকে বলতেছিলাম Q1। ঠিক আছে, আর এটাকে এই পিনটা কিউ বারটা কোথায় যাচ্ছে, তাহলে আমি বলতে পারি QN1 এ যাবে। এই QN1টা, এই তারটার নাম আমি QN1 দিলাম এবং সেটাই আমি D3 নম্বর পিনেও শর্ট করে দিব। দেখেন আমি এই কাজটাই করেছি, DFF M1 একটা ইনস্ট্যান্স তৈরি করেছি এবং সেটা Q1 এর সাথে আমার প্রথম আউটপুটটা যাচ্ছে Q1 এ, যেমনটি আমি এখানে বলেছিলাম এই আউটপুটটা, এই কিউটা যাচ্ছে এই Q1 এ, তারপরে কমপ্লিমেন্ট যেটা সেটা যাচ্ছে কমপ্লিমেন্টটা যাচ্ছে QN1 এ যাচ্ছে, একটা ওয়্যার যেটা আমি তৈরি করেছিলাম খোলা তার, সেই তারটা হচ্ছে এই তারটা, এই সবুজ তারটা যেটা উঠে গিয়েছে এখান থেকে। তাহলে এই QN কমপ্লিমেন্টটা এই তারের সাথে আমি শর্ট করলাম। সো QN1 তারের সাথে শর্ট করলাম QN-টাকে, এবং ডি ইনপুট যেটা, তার মানে ফ্লিপ ফ্লপের 3 নম্বর পিন যেটা ডি ইনপুট, সেখানে আমি আবার কি কানেক্ট করেছি, QN1 কানেক্ট করেছি। তাহলে কি হলো, আমি এই ফ্লিপ ফ্লপের সেকেন্ড ফ্লিপ ফ্লপের ইনপুট ডি যেটা, মাউস পয়েন্টারটা যেখানে, সেখানে আমি আবার এই QN1টাকে টেনে এনে শর্ট করে দিলাম। তাহলে আমার এই কানেকশনটা ফর্ম করলো। এবং তারপরে পরবর্তীতে আমার পরের পিনটা ছিল ক্লক, এবং ক্লকটা কি, এই সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য ক্লকটা হচ্ছে আগের ফ্লিপ ফ্লপের কিউ কমপ্লিমেন্টটা। মজার ব্যাপার, এই আগের ফ্লিপ ফ্লপের কিউ কমপ্লিমেন্টের এই তারটার নাম জানি আমরা কি দিয়েছিলাম, QN0, মনে পড়ে? QN0 ছিল কিন্তু এই তারটা, তাই তো? তাহলে আমি কিন্তু সেকেন্ড ফ্লিপ ফ্লপ যেটা আছে সেখানে আসলে QN0 কানেক্ট করে ফেলতে পারি। দেখেন আমি আসলে তাই করেছি, সেকেন্ড ফ্লিপ ফ্লপে QN0 কানেক্ট করেছি। এবং পরবর্তীতে আমার এটার যে সেট পিন দেখেন সেটা মাস্টার বা এক্সটার্নাল সেট পিনের সাথে শর্ট করা, এটার যে রিসেট পিন সেটা এক্সটার্নাল রিসেট পিনের সাথে শর্ট করা। ঠিক তাই এখানে করা হয়েছে, রিসেট আর সেট শর্ট করা। একইভাবে তৃতীয় ডি ফ্লিপ ফ্লপ আমি ব্যবহার করেছি, ইনস্ট্যান্স নেম দিয়েছি M2। একইভাবে সেটা আউটপুটটা গিয়েছে Q2 তে, কমপ্লিমেন্টটা গিয়েছে আমার তৈরি করা একটা তার QN2 তে, সেটাই QN2 তে, এবং সেটাই পরবর্তীতে আমি ডি এর সাথে শর্ট করেছি আবার QN2 লিখে। এবং আমার এই তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লকটা আসবে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের QN থেকে, তার মানে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের QN থেকে আসলে এইটা আসবে QN1, তো আমি QN1টা শর্ট করেছি। তৃতীয় ফ্লিপ ফ্লপের রিসেট আর সেট হবে এক্সটার্নাল রিসেট আর সেটের সাথে শর্ট, তাই আমি রিসেট আর সেটের সাথে শর্ট করে দিয়েছি, সেমিকলন বসালাম, এন মডিউল হয়ে গেল আমার ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, হয়ে গেল, কিন্তু আমার হয়ে গেল আমার ডি ফ্লিপ ফ্লপ দিয়ে রিপল কাউন্টার, 3 বিট রিপল কাউন্টার। এখানে খালি আমি আবার উল্লেখ করে দেই, এখানে আমি একটা জিনিসই দেইনি, সেটা হচ্ছে ওই প্রথম ফার্স্ট ফ্লিপ ফ্লপের নট গেটটা। এটা ইচ্ছা করলে আমি দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। আপনারা যদি চান আমি দিয়েও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি কি এই নট গেটটা দিয়ে দিব, অ্যাড করে দিব নাকি দিব না? দিয়ে দিব নাকি দিব না, কথা বুঝে গেল না?
দিয়ে দেন জি স্যার, দিয়ে স্যার দেন। দিয়ে দেন। দিয়ে দিব? স্যার আপনার ইচ্ছা। আমার ইচ্ছা, আচ্ছা তাহলে আমার না ইচ্ছা হলে স্যার তো দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। তাহলে আমি একটা ওয়্যার তৈরি করে নেই। শুরুতে আমি একটা ইন্টারমিডিয়েট ওয়্যার তৈরি করে নেই। তাহলে ইন্টারমিডিয়েট ওয়্যার তৈরি করে নেই, নাম দিই একটা হচ্ছে, নাম দিলাম আর কি আমি, নাম দিই ইন্টারমিডিয়েট ওয়্যারের নাম দিই হচ্ছে ধরেন কাউন্ট, সরি কাউন্ট 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 0 নাম দিলাম, বা কাউন্ট আন্ডারস্কোর বি দিলাম, আমার বোঝার সুবিধার্থে ইন্টারমিডিয়েট একটা ওয়্যার তৈরি করে নিলাম। এখন আমি স্ট্রাকচারাল মডেল ইউজ করব। আমি একটা নট গেট কল করব, নট ফাংশন। আমি জানি না আপনারা ভুলে গেছেন নাকি, নট আমি কল করলাম, আমি বললাম এটা একটা ইনস্ট্যান্স নেম দিয়ে দিব। আমি ইনস্ট্যান্স নেম দিলাম M3, কোনো সমস্যা নেই। অর্ডার M3 M2 এটার কোনো ব্যাপার না, ঠিক আছে। এখন আগে আউটপুটকে লিস্ট করতে হয়, পরে ইনপুটকে, আউটপুট আগে। সো আউটপুটটা আমি চাচ্ছি, আউটপুটটা যাবে হচ্ছে কাউন্ট বি তে, ঠিক আছে। আউটপুটটা যাবে কাউন্ট বি তে, তাহলে আমার ইনপুটটা হচ্ছে কাউন্ট, আউটপুটটা যাবে কাউন্ট বি তে, যেখানে আমার ইনপুটটা হচ্ছে কাউন্ট, ঠিক আছে। এখন এখন দেখেন হয়ে গেছে, কিন্তু একটা ছোট্ট কারেকশন করতে হবে। তাহলে এখন কিন্তু আর এটা কাউন্ট রাখা যাবে না, ঠিক আছে। এখন কিন্তু আর এটা কাউন্ট রাখা যাবে না। এখন এটাকে কি করে দিতে হবে, আমার নট গেটে এখন যে ঘটনাটা আমি ঘটাইলাম, কাউন্ট সিগন্যালটাকে নট গেটে ঢুকাইলাম, এই তারের নাম দিয়েছি আমি কাউন্ট বি। এখন এই কাউন্ট বিটা কিন্তু প্রথম ফ্লিপ ফ্লপের ক্লক, কাউন্ট বি হয়ে গেছে প্রথম ফ্লিপ ফ্লপের ক্লক। তাহলে প্রথম ফ্লিপ ফ্লপের এই ক্লকটা এখন নাম চেঞ্জ করতে হবে না, তাহলে কাউন্ট বি করে দিতে হবে। জি স্যার। এখন আপনার, হ্যাঁ এখন আপনার পুরো হুবহু যেই সার্কিটটা এখানে মানে দেয়া আছে, হুবহু এই সার্কিটটাই হয়ে গেছে, শুধুমাত্র এলইডি সিগন্যাল গুলা বাদে, ঠিক আছে। এইবার আমি আসি, আমি আসলে এখনো এই সার্কিটটা সিমুলেট করে দেখি নাই, আপনাদের সাথেই হয়তো আমি প্রথম সিমুলেট করব আমি, কারণ হচ্ছে লেকচার বানাতে হচ্ছে আলাদা করে প্রত্যেকটা কোর্সের জন্য, সো একটু সময় লাগছে, সো সব মিলিয়ে একটু হযবরল অবস্থা, ঠিক আছে। এবার আসি আমি টেস্ট বেঞ্চের যদি আমি কথা বলি, টেস্ট বেঞ্চেও জানি আমার নিয়মটা হচ্ছে মডিউল এন মডিউল, কিন্তু মডিউলের পর আমি দিচ্ছি রিপল কাউন্টার আন্ডারস্কোর টিবি, মানে টেস্ট বেঞ্চ নাম দিচ্ছি, একই নাম থাকবে না। আবারও রিপিট করছি, দেখেন নামটা কিন্তু ডিফারেন্ট। আমি এখানে নামটা ছোট্ট একটা চেঞ্জ করছি, টিবি টেস্ট বেঞ্চ দিয়ে নাম চেঞ্জ করে দিয়েছি। এবং টেস্ট বেঞ্চে কখনোই পিনের লিস্টিং থাকে না, দেখতেই পাচ্ছেন এখানে কোনো পিনের লিস্টিং নাই, সেমিকলন দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, যদিও মেন মডিউল গুলোতে পিনের লিস্টিং থাকে, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছি মেন মডিউলে পিনের লিস্টিং রয়েছে, ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করব, মনে কর যেই সার্কিটটা আপনি টেস্ট করবেন টেস্ট বেঞ্চে, মনে রাখবেন টেস্ট বেঞ্চে টেস্ট করতে হয় হচ্ছে আপনার যেটা টপ মডেল, এটাকে বলা হয় টপ মডেল। এখন টপ মডেল জিনিসটা কি আমি একটু বুঝাই আপনাকে। দেখেন এই সার্কিটটা রিপল কাউন্টারের ভেতরে আমি ব্যবহার করেছি ডি ফ্লিপ ফ্লপ, তাহলে এই ডি ফ্লিপ ফ্লপ কোনটা, এইটা। এই ডি ফ্লিপ ফ্লপের ভেতরে কি আমি আর অন্য কিছু ব্যবহার করেছি, করি নাই। তাহলে এই ডি ফ্লিপ ফ্লপটা আমার টোটাল সার্কিটের বটম লেভেল হয়ে যাবে, একদম নিচের স্তর যেটাকে বলা হয় সেটা হয়ে যাবে। আর রিপল কাউন্টারটা হয়ে যাবে আমার টপ মডেল বা টপ লেভেল। তাহলে টেস্ট বেঞ্চে তাহলে আমার ডি ফ্লিপ ফ্লপটা বটম লেভেল আর রিপল কাউন্টার 3 বিটটা হচ্ছে টপ লেভেল বলা হচ্ছে। আর টেস্ট বেঞ্চে সবসময় টপ লেভেলটাই টেস্ট করা হয় সাধারণত। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা টপ লেভেল টেস্ট করার জন্য আমরা যে কাজটা করব, ইনপুট আর আউটপুট, ইনপুট গুলা হয়ে যাবে এখানে যে ইনপুটের নামগুলো আছে সেগুলো হয়ে যাবে রেজ, এবং আউটপুট গুলা হয়ে যাবে ওয়্যার, ঠিক আছে। এইগুলার কোনো অস্তিত্বই থাকবে না, কারণ এইগুলা আমি টপ লেভেলে দেখতেই পারতেছি না। এই ইনপুট আর আউটপুট আমি পিন দেখতে পাচ্ছি, আমি আগেও একবার উল্লেখ করেছিলাম আইসি দিয়ে আমি মোটে 6টা পিন দেখতেছি, এই এই 3টা আর এখানে 3টা, 6টা পিন। এইগুলা কিন্তু আমি আইসির বাইরে দেখতেছিই না, সো কানেকশন দেওয়ার কোনো কিছুই নাই। সো টেস্ট বেঞ্চে এই কাজটাই করছি, ইনপুট গুলো রেজ হয়ে গেছে দেখতেই পারতেছেন, আউটপুট গুলো ওয়্যার হয়ে গেছে। এইবার নেক্সট যে কাজটা করতে হবে, হুবহু আপনার যেই মডেলটাকে টেস্ট করতে যাচ্ছেন, যে মডিউলটাকে টেস্ট করতে যাচ্ছেন সেটার নাম ধরে কল করতে হবে, একদম হুবহু, চেঞ্জ হওয়া যাবে না। দেখেন রিপল কাউন্টার আন্ডারস্কোর 3 বিট, রিপল কাউন্টার আন্ডারস্কোর 3 বিট, তারপর আমি স্পেস দিয়ে একটা ইনস্ট্যান্স নাম দিতে হয়েছে, আমি inst1 লিখছি, এটা যে কোনো কিছু দিতে পারতাম, আমি x0 x1 কিছু দিতে পারতাম, সমস্যা ছিল না।
তারপরে আমি দেখেন অপরিবর্তিত রেখেছি পিনের নামগুলা, আমি পিনের নামগুলো এখানে অপরিবর্তিত রেখেছি। উল্লেখ্য এখানে পিনের নাম আপনি অপরিবর্তিত না রাখলেও হবে, ঠিক আছে, কিন্তু পিনের ফাংশন গুলো ঠিক মতো কানেক্ট করতে হবে, ঠিক আছে। সো আপনারা শুরুতে যেহেতু এই জিনিসটা এখন যেহেতু বুঝতেছেন না, হয়তো বা নিজেরা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন আমি যে কথাটা এখন উল্লেখ করলাম, যে নাম অপরিবর্তিত না রাখলেও হবে, ঠিক আছে, আপনি নিজের ইচ্ছা মতো নাম দিলেও হবে, কিন্তু ফাংশনালিটি গুলো ঠিক থাকলেই হলো, ঠিক আছে। সো আপাতত আমি নাম অপরিবর্তিতই রাখলাম। তারপরে নিয়ম অনুসারে ইনিশিয়াল দিলাম, বিগিনার এন্ড দিলাম। বিগিনার এন্ড এর মধ্যে বিগিনার আমি ইনিশিয়ালি একটা ভ্যালু সেট করি, সাধারণত আমি সেটাই করেছি। কাউন্টে 0 বসাইছি, দ্যাট মিন্স আমার যে ক্লক সিগন্যালটা সেটাতে আমি 0 বসাচ্ছি, রিসেটে 0 বসাচ্ছি, সেট পিনে 1 বসাচ্ছি, দেখেন সেট পিনে 1 বসা রাখছি। তার মানে বেসিক্যালি আমি বুঝতেই পারতেছি একদম শুরুতে আউটপুট 0 হয়ে যাওয়ার কথা, কারণ আমি রিসেটে 0 বসাইছি যেহেতু। তাহলে আমার আসলে আমরা জানি ডি ফ্লিপ ফ্লপে যেহেতু এই রিসেটে নেগেটিভ এজ পেয়ে যাবে, সাথে সাথে এই সেকেন্ড লাইনটা ট্রু হবে এবং আউটপুট 0 করে দেবে। তার মানে 3টা ফ্লিপ ফ্লপ আছে, 3টা ফ্লিপ ফ্লপে একই ঘটনাটা ঘটবে, আউটপুট গুলো সব 0 হয়ে যাবে। সো 10 ন্যানো সেকেন্ড পর আমি যে কাজটা করেছি, রিসেটকে 1 করে দিয়েছি, সেটকে 1 রেখেছি। আসলে আমি যদি এই কাজটা না করি, রিসেটকে 1 না করি, তাহলে আমি যতই ক্লক দেই না কেন কখনোই কি হবে না, কখনোই আমার ফ্লিপ ফ্লপ চালু হবে না। কারণ হচ্ছে আমার হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে সেট, তারপরে সেকেন্ড হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে রিসেট। যেহেতু রিসেটে 0 হয়ে থাকতো, তাই কখনোই ক্লক সে ইনপুট হিসেবে কাউন্ট করতোই না, বুঝা যাচ্ছে। এর জন্য আমার রিসেটটাকে অবশ্যই 1 করে দিতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভ লো যেহেতু আমার রিসেট, তার জন্য এটাকে 1 করে দিতে হবে। তারপর আমি বললাম 160 ন্যানো সেকেন্ডে আমি ফিনিশ করে দিচ্ছি, ডলার সাইন ইউজ করতে হবে অবশ্যই, সেমিকলন, তারপর এন্ড। এবার আমি ক্লক তৈরি করার একটা পদ্ধতি আমি আপনাদেরকে ক্লাসে বলেছিলাম, সেই পদ্ধতিটি এখানে আমি উল্লেখ করেছি। অলওয়েজ 20 ডিলে, অলওয়েজ ডিলে বলতেছি 20 ন্যানো সেকেন্ড পর পর, প্রতি 20 ন্যানো সেকেন্ড পর পর কাউন্টের ভ্যালু কি করেছি, আমি করেছি কমপ্লিমেন্ট করে দিয়েছি কাউন্টের। তার মানে ইনিশিয়ালি কাউন্টের ভ্যালু কত ছিল, 0 ন্যানো সেকেন্ডে 0, তাহলে 20 ন্যানো সেকেন্ড পরে সেটা কমপ্লিমেন্ট হয়ে 1 হয়ে যাবে, তারও 20 ন্যানো সেকেন্ড পরে কি হবে, 0 হয়ে যাবে। তার মানে এরকম 10 10 10 তৈরি হবে। তার মানে প্রতি 20 ন্যানো সেকেন্ড পর পর 10 10 10 সিগন্যাল তৈরি হবে, তার মানে একটা ক্লক তৈরি হবে, ঠিক আছে। আর 160 ন্যানো সেকেন্ডে কেন আমি আসলে ফিনিশ করলাম, এটার উদ্দেশ্যটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। আমার কাউন্টারটা কয় বিটের, 3 বিটের, আমার কাউন্টারটা হচ্ছে 3 বিটের। এখন 3 বিটের যদি কাউন্টার হয়, আমার স্টেট কয়টা, স্টেট হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে 8টা স্টেট। এবং আমার ক্লক সিগন্যাল মানে সবচেয়ে ফাস্টেস্ট চেঞ্জিং সিগন্যাল কোনটা, এটা। সো এইটা টাইমস যদি আমি স্টেট সংখ্যা দিয়ে গুণ করে দেই, দ্যাট মিনস 20 টাইমস 8 করি, তাহলে 160 আসে। তাহলে আমি ধারণা করতে পারছি যে আমি আসলে 160 ন্যানো সেকেন্ডের মাধ্যমে আমি আসলে 8টা সাইকেল পাবো, এবং 8 সাইকেলে আমি আসলে পুরো ফুল ফাংশনালিটিটা দেখতে পারবো। এর জন্য এই উদ্দেশ্যেই আমি আসলে এই কাজটা করেছি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? ওকে, গুড। এই পর্যন্ত বুঝতে পারলে দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এইবার আমি চলে যাই আমাদের আজকের আসল যেই কাজটা, যেটা আমি বলেছিলাম যে সাইলোস ইউজ করা। সো আপনারা যদি সাইলোস সফটওয়্যারটি ইনস্টল করে থাকেন, তাহলে দেখবেন যে আমার যদি এখন আপনারা আমার ডেস্কটপটা হয়তো দেখতে পাচ্ছেন, আমার ডেস্কটপে এখানে দেখতে পাচ্ছেন যে সাইলোস 2002 নামে একটা সফটওয়্যারের অস্তিত্ব দেখা যাচ্ছে। এই সাইলোস 2002 সফটওয়্যারটা দ্বারাই আমরা এইচডিএল সিমুলেশন করব, এবং এটা একটি ফ্রি সফটওয়্যার। এটা অনেক আগেই পাওয়া যেত, ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আসলে এই কেডেন্স আমরা ইউজ করতাম না, তখন আমি এই সাইলোস সফটওয়্যারটি ইউজ করেছিলাম। এবং এটা খুবই ভালো পোর্টেবল একটা সফটওয়্যার, যে কোনো জায়গায় যে কেউ ইউজ করতে পারে, এইচডিএল শেখার জন্য খুবই ভালো একটা সফটওয়্যার, ঠিক আছে। সো আমি সাজেস্ট করবো এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে যদি ইউজ করা শিখে নেন। সো আমি এখন এখানে শিখাই দিব যে কিভাবে ইউজ করতে হয়। যদিও এটা রিলেটেড, এইচডিএল সাইলোস রিলেটেড আমার একটা টিউটোরিয়াল অলরেডি ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে। সো আমি ডাবল ক্লিক করব, এরকম একটা স্ক্রিন চালু হবে। সবাই কি এটা কি রানেস অ্যাডমিনিস্ট্রেটর দরকার আছে? মনে হয় না, মনে হয় না। এরকম স্ক্রিন আসছে আপনাদের? জি স্যার। আসছে, তাই না? তারপরে ফাইল থেকে নিউ দিলে দেখবেন একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে। ফাইল থেকে নিউ দেন, দেখবেন একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে, হয়েছে? তারপরে এইবার হচ্ছে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে, কারণ না, কষ্ট হওয়ার কথা না, আপনাদের কাছে আমি অবশ্য পিডিএফটা আপলোড করে দিয়েছি। সো পিডিএফ থেকে আপনি কোড ইচ্ছা করলে কপি করে নিতে পারেন,
আপনাদের কাছে দেখেন ইএলএমএস এ পিডিএফটা আপলোড করা আছে, পিডিএফ থেকে কোড কপি করে জাস্ট পেস্ট করে দেন, আমরা আসলে লিখবো না, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? আমরা আর লিখছি না, আমরা জাস্ট বললাম যে পিডিএফ থেকে কোডটা কপি করে পেস্ট করে দেন। এলএমএস এ যাইতে খবর হয়ে যাবে। হ্যাঁ, সো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখেন ও হচ্ছে কিওয়ার্ড গুলা ও সে টের পেয়ে গেছে, আসলে কোনগুলা হচ্ছে কিওয়ার্ড সে অলরেডি নীল কালার দিয়ে টের পেয়ে গেছে। কোনো কারণে সে এই কিওয়ার্ডটা ধরতে পারে নাই, আমি কেন বুঝলাম না। এটা আসলে পজে আসলে তার ধরতে পারার কথা ছিল, এটাও নীল হয়ে যাওয়ার কথা ছিল, এটাও নীল হওয়ার কথা, কিন্তু হলো না কেন এটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমি এটা সেভ দিব, এটাকে আমি সেভ করে ফেলবো এবং নিজের একটা তৈরি করা ফোল্ডারে আমি করে ফেলি। যেমন হচ্ছে আমার ইউনি নামে আমার যেই মানে ড্রাইভ আছে সেখানে আমি আসলে তৈরি করেছি আপনাদের জন্য। এখানে আমি আসলে আপনাদের ক্লাস নিচ্ছি এখন। একটু পজ দিলে ভালো হয় স্যার, আমাদের এই আচ্ছা আচ্ছা কপি করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কোডটা কপি করে পেস্ট করেন, ঠিক আছে? আচ্ছা, মিনওয়াইল আর কারোর কোনো প্রশ্ন আছে নাকি এই ব্যাপারে, এই রিলেটেড? স্যার এটা কোনটা স্যার? ইএলএমএস এর কোথায় পাবো স্যার? আপনি দেখেন ইএলএমএস এ একটা আমি ইয়া দিয়ে দিয়েছি। ইএলএমএস এ আপনি খেয়াল করে দেখেন, ইএলএমএস এ আমি একটা, কিন্তু আপনাদের এটাকে কি বলে, ইএলএমএস এ আমি একটা পিডিএফ আপলোড করেছি ল্যাব এক্সপেরিমেন্ট 8 এর একটা পিডিএফ আপলোড করেছি। কি স্যার ল্যাব 8 ক্লাস পিডিএফ পেয়েছেন? পিডিএফটা পেয়েছেন নাকি বলেন? এই নামে থাকার কথা, lab8_class.pdf। পাইছেন? হ্যাঁ, যদি এটা পেয়ে থাকেন ডাবল ক্লিক করে চালু করেন, দেখেন এটাই সেই জিনিসটা, এবং এটা জাস্ট কপি পেস্ট করে করে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সবার কি হয়েছে? এই ভিডিও কি রেকর্ড হচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? স্যার স্ক্রিন শেয়ার রেকর্ড হচ্ছে। হ্যাঁ হচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা, এই কপি করতে পারছেন? মডিউল ডিএফএফ থেকে কপি করব স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কপি করে নেন, কপি করে আপনি পেস্ট করে দেন। পারছি সবাই? পারছি? রিমন পারা গেছে? পারছি নাকি? এই কোনো কথা নাই কেন? স্যার স্যার আপনার স্ক্রিনে যতটুকু দেখাচ্ছে ততটুকু কপি করেছি। আচ্ছা, গুড, ভেরি গুড। সাব্বির হইছে? স্যার আমার বাসায় কারেন্ট নাই স্যার, কারেন্ট চলে গেছে। ওহো, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে দেখে রাখেন। আপনার স্ক্রিনে যতটুকু দেখাচ্ছে ততটুকুই স্যার কপি করেছি। করা হয়েছে তাই না? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। তাহলে এবার সেভ দেন, সেভ বাটনে ক্লিক করেন। দেখেন সেভ অ্যাজ একটা অপশন আসবে, নিজেদের মতো করে একটা ফোল্ডার খুলে নেন, আলাদা একটা ড্রাইভে যে একটা ফোল্ডার খুলে নেন, তাহলে আপনার কাজগুলো খুঁজে পেতে সুবিধা হবে। স্যার একটা প্রবলেম হলো স্যার, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার ব্লু কালার কিছু রাইটিং দেখা যাচ্ছে স্যার, ওই রকম আসে নাই স্যার। নরমালি কপি আমারও সেম স্যার। আচ্ছা, সেভ নীল কালারের আসতেছে। আচ্ছা, আপনি আগে করে দেখেন, কারণ আপনি মনে হয় সেভ করে দেখেন, সেভ করার পরে দেখেন কি আসে। এটা একটা কারণ হতে পারে, আমি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে কপি করছি তো পুরো মেন টেক্সট কপি হয়েছে, আর আপনাদেরটা টেক্সট কপি হয় নাই মনে হয়, বুঝতে পারছেন? আপনারা একটা কাজ করতে পারেন, আমি একটা ভালো বুদ্ধি দিই তাহলে। আপনারা যেটা কপি করছেন না পিডিএফ থেকে, সেটা একটা টেক্সট ফাইল খুলেন, টেক্সট ফাইলে পেস্ট করেন আগে। আমার কথা বুঝে গেছে কি বললাম? এই কথা বুঝে গেছে? একটা টেক্সট ফাইলে আলাদা করে একটা ডেস্কটপে বা যে কোনো জায়গায় একটা টেক্সট ফাইল খুলেন, সেখানে পেস্ট করেন পিডিএফ থেকে যেটা কপি করছেন।
টেক্সট ফাইলে পেস্ট করার পরে টেক্সটের ফাইলেরটা কন্ট্রোল অল দিয়ে কপি করে তারপরে হচ্ছে ইয়াতে পেস্ট করেন, তাহলে মনে হয় আপনাদেরটাও নীল হয়ে যাবে। দেখেন, করে দেখেন, এটা করে দেখেন, এটা মনে হয় হবে। আমি কি বলছি বুঝা গেছে? যারা বুঝি নাই তাদের জন্য আমি এই কথাটা বলছি, এই যে দেখেন স্ক্রিনে দেখা দিচ্ছি, একটা টেক্সট ফাইল খুললাম আমি আলাদা করে, তারপরে আমার যে পিডিএফটা আছে সেই পিডিএফ এর যে কোডটা আমার কপি করতে হবে সেই কোডটা আমি আগে কপি করে নিলাম আগের মতোই। কপি করার পরে আমি আমার টেক্সট ফাইল যেটা আছে সেটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে এইটাকে আমি কপি করব, কপি করে তারপরে আমি হচ্ছে আমার যে সাইলাস সেখানে আমি পেস্ট করব। কি হয়েছে? 4GB এই হয়েছে নাকি গাইস? এই সবাই হয়েছে? কি হলো স্যার সবাই? আমার একবারই আসছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ফাইন। আচ্ছা, যাদের হয় নাই সমস্যা নাই, আপনি সেভ দেন, সমস্যা নাই, আগে যান, পরে সমস্যা হলে সমস্যা হাতে লিখবেন আর কি, কোডটা কষ্ট করে হাতে লিখবেন, সমস্যা নাই। যাদের আসে নাই সমস্যা নাই, সেভ করেন, ঠিক আছে? সেভ করেন, সেভ করলে আসতেও পারে। সবাই এখন একটু ফলো করি, আমাকে একটু দেখি সবাই, যে আমাদের এখানে যে সেভ বাটনটা আছে, সেভ বাটনে প্রেস করি। সেভ বাটনে প্রেস করার পরে আপনারা নিজের ডিজায়ার্ড ফোল্ডারে চলে যান, যেমন আমার হচ্ছে অনলাইন ক্লাস 2020 স্প্রিং, এটার মধ্যে TTE224_circuit CKTS, এটা ডাবল ক্লিক করলাম। এখানে সোর্স 1 নাম লেখা আছে, আমি সোর্স 1 নাম দিব না, যেন আমি নামটা চেঞ্জ করতে যাচ্ছি। আমি ছোট হাত বা বড় হাতের যে কোনো ইচ্ছা DFF লিখলাম, ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? DFF, কিন্তু আসল যে এই ব্যাপারটা .v লিখতে হবে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, আমি নামটা দিয়েছি DFF.v, অবশ্যই .v দিতে হবে, এক্সটেনশনটা .v হবে। আমার কথা বোঝা যাচ্ছে গাইস? আচ্ছা, ওকে, এই কথা বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার, বুঝতে জি স্যার। DFF.v সেভ করছি, DFF.v নামে। অন্য নামেও করতে পারেন, নাম DFF রাখতে হবে এমন না কিন্তু, কিন্তু .v রাখতে হবে লাস্টে। আমি সেভ করলাম, সেভ হয়ে গেল। এখানে উপরে লেখা উঠবে যে এটা DFF.v। তারপর আবার ফাইল থেকে নিউ এ যাব, আমার সাথে সাথে সবাই করি, আবার ফাইল থেকে নিউ এ যাই, আরেকটা আসবে সোর্স 2, দেখা যাচ্ছে? এবার আমি যে কাজটা করব, আমি হচ্ছে আমার দ্বিতীয় যে কোডটা ছিল যেটা হচ্ছে মডিউল রিপল কাউন্টার, সেটাকে আমি কপি করব, কপি করে নিলাম এবং সোর্স 2 তে পেস্ট করে দিব। উল্লেখ্য যে আমি কিন্তু এখানে নট গেট দিয়ে একটা ইয়া পাস করেছিলাম, কিন্তু আপনারা সেটা করেন নাই, আপনাদেরটাই সেই এডিটটা নাই, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সো একটু পরিবর্তন আসবে আপনাদেরটা থেকে আমারটায়, ঠিক আছে? এই যে কপি পেস্ট করলাম, ও অটোমেটিক কিওয়ার্ড গুলো আমি দেখতেই পাচ্ছি, সে অটোমেটিক কিওয়ার্ড গুলো চিনে ফেলেছে এবং যেগুলো আমি কমেন্ট করেছিলাম সেগুলোকে সে অটোমেটিক কমেন্ট করে দিয়েছে। এই স্যার ডাবল, আবারও কি ফাইলে যে নিউ একটা ওপেন হ্যাঁ, করতে হবে? ফাইলে যে নিউ, রাইট, ফাইলে যে নিউ ওপেন করে আবার দেখবেন সোর্স 2 নামে একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে, সেখানে আমি রিপল কাউন্টার _3 বিটটা কপি পেস্ট করে দিব। কপি পেস্ট করার পর একই নিয়মে সেভ করব। করছি সবাই কপি পেস্ট? কি দিয়ে সেভ করবো স্যার? এবার সেভ, আচ্ছা আমি সেভটা দেখাচ্ছি, সেভ যাই, যে কোনো নাম দিয়ে সেভ করেন, নাম আসল ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে লাস্টের এক্সটেনশনটা, সেটা অবশ্যই অবশ্যই .v হবে। এবং আরেকটা জিনিস উল্লেখ্য, সবাই একটু স্ক্রিনের দিকে তাকায়, একটু সবাই স্ক্রিনের দিকে তাকাই, দেখেন আমি একটু আগে ডি ফ্লিপ ফ্লপ যে জায়গাটায় সেভ করেছিলাম সে একই ফোল্ডারে আমি সেভ করছি, কিন্তু অবশ্যই এটা মেনটেন করতে হবে, না হলে কিন্তু ইরর দিবে। বুঝা গেছে? সব কোডগুলা একই ফোল্ডারে থাকতে হবে, ঠিক আছে? বটম লেভেল, টপ লেভেল আর টেস্ট বেঞ্চ একই ফোল্ডারে থাকতেই হবে, ঠিক আছে? সো আমি এবার নাম দেই একটা, এটা নাম ছিল হচ্ছে কাউন্টার, আমি জাস্ট নাম দেই, ধরেন কাউন্টার আন্ডারস্কোর লিখি 3 বিট, এটা আসল ব্যাপার না, .v টা আসল। সো লাস্টে .v টা কাউন্টার _3 বিট,
counter_3bit.v লিখে আমি সেভ দিব, তাহলে আমার সেভ হয়ে গেল। এখন আমার কাছে দুইটা আলাদা আলাদা ফাইল রয়েছে, একটা হচ্ছে DFF আর একটা হচ্ছে counter_3bit, কিন্তু আমার আরো একটা ফাইল লাগবে। আমি আরো একটা ফাইল নিয়ে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি, সবাই ফলো করতেছি তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, গুড। এবার আমার টেস্ট বেঞ্চের জন্য আমার আরেকটা ইয়া লাগবে। তাহলে ফাইল থেকে নিউ এ যাব। নিউ এ যাওয়ার পরে আমার টেস্ট বেঞ্চের যে কোডটা আছে সেটা হুবহু আমি কপি পেস্ট করব। আবারও বলে দেই, ইরর আসতেই পারে, কারণ আমি নিজেও জানি না, এটাই আমি ফার্স্ট টাইম করতেছি আপনাদের সাথে সাথে। সো ইরর আসলে কেউ আবার খুশি হয়েন না, হাসাহাসি করেন না, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমি কপি পেস্ট করার পরে অবস্থা। এবার আমি এই থার্ড ফাইলটাকেও আমি সেভ করে ফেলবো। সো আমি সেভ দিচ্ছি, সেভ করলাম, এবং ফাইল নেমটা দিব আমি টেস্ট বেঞ্চ নামে কোনো কিছু একটা ফাইল নেম দিতে পারি। যেমন হচ্ছে আমার এটা ছিল কাউন্টার, সো আমি কাউন্টারের জন্য নাম লিখলাম, একই নাম দিচ্ছি counter_3bit, কিন্তু শেষে আমি বোঝার জন্য একটা আলাদা নাম তৈরি করব _tb দিয়ে নামটা আলাদা করে দিলাম, এবং বুঝতেও পারবো যে এটা একটা টেস্ট বেঞ্চ। বুঝতে পেরেছি? এখন এই অবস্থায় আমি সেভ বাটনে প্রেস করব। সেভ বাটনে প্রেস করার সাথে সাথে আমার আসলে ফাইলটা সেভ হয়ে গেল। সবাই আসি আমার সাথে? জি স্যার। জি স্যার। সেভ করেছি তাই না? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, দেখেন এখন আমি আলাদা আলাদা করে একটু দেখাই আপনাদের স্ক্রিনে। আমার কাছে এখন তাহলে আসলে তিনটা ইয়া আছে। ফার্স্ট এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, দেখতেই পারতেছেন ফাইল। পরেরটা হচ্ছে counter_3bit.v ফাইল, এবং লাস্টেরটা হচ্ছে counter_3bit_tb.v, তার মানে আমার টেস্ট বেঞ্চ। এখন দেখেন নেক্সট স্টেপটা কি হয়। নেক্সট স্টেপটা আমি কি করছি, সবাই এবার একটু ভালো করে খেয়াল করবেন। সবাই প্রজেক্টে ক্লিক করব, প্রজেক্ট থেকে নিউ এ যাব। প্রজেক্ট থেকে নিউ, তো বলতেছে প্রজেক্টের ফাইলের নেমটা জানতে চাচ্ছে। আমি প্রজেক্টের ফাইলের নেমটা দিলাম, একটা নাম দিয়ে দিব, যে আমি ধরলাম যে এই প্রজেক্টের নামটাই আমি রাখতে চাচ্ছি হচ্ছে রিপল কাউন্টার। সো আমি রিপল কাউন্টার লিখলাম প্রজেক্টের নাম। এটা সেভ অ্যাজ টাইপ কিছু উল্লেখ করা লাগবে না, নিচে অলরেডি টাইপ ওরা বলে দিচ্ছে SPJ টাইপ। সো আমি ওটাই কোনো কিছু লিখতেছি না, এখানে কোনো এক্সটেনশন আমি বসাচ্ছি না, এখানে কোনো এক্সটেনশন লাগবে না। আবারও বলছি, এখানে কোনো এক্সটেনশন লাগবে না, জাস্ট নাম লিখে ইয়া করে দিব। আমি সেভ করে দিব, তারপরে প্রজেক্টটা সেভ করছি। সেভ করার পর এরকম একটা উইন্ডো আসবে। সবার আসছে? এই গাইস, জি স্যার। সেভ করার পর এরকম উইন্ডো আসছে? জি স্যার আসছে। সেভই আসছে? তো হয় না। নিচে ফাইল নেম লেখেন, ফাইল নেম লিখে সেভ করেন। এই উইন্ডোটা আসার কথা। দেখেন উপরে লেখা উঠছে প্রজেক্ট ফাইলস ripple_counter.spj। এই উইন্ডোটা আসবে, আপনাদের ঠিক মতো করতে পারলে এই উইন্ডোটা আসবে। জি স্যার আসছে। আসছে? এইবার নেক্সট স্টেপটা সবাই একটু ভালো করে লক্ষ্য করব, ভালো করে দেখে নেই কি করছি আমি। ভালো করে দেখেন, ফার্স্টে লিস্ট অনুসারে আমি আগাচ্ছি। সো আমি DFF টা আগে সিলেক্ট করলাম, তারপর আমি নিচে যাব, অ্যাড নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করব। DFF টা সিলেক্ট করে অ্যাড দিলাম, নিচে নামটা চলে আসবে DFF.v। সবার আসছে? জি স্যার। তারপর আমি পরে আমার ছিল টপ লেভেল, এটা ছিল বটম লেভেল। এরপর টপ লেভেল ছিল কি counter_3bit, এটা সিলেক্ট করব উপর থেকে, তারপর অ্যাড দিব, তারপর এটা সেকেন্ডে লিস্টে চলে আসবে আমার টপ লেভেল। আসছে? এবং ফাইনালি counter_3bit_tb.v, যেটা আমার টেস্ট বেঞ্চ, সেটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড দিব। সো এটা নিচে চলে আসবে। তাহলে এই আমার তিনটা ফাইল থাকবে আমার প্রজেক্টের। আসছে সবার? জি স্যার আসছে। আসলে ওকে প্রেস করি। সো ওকে প্রেস করার পর আপনারা দেখতেছেন যে আসলে কোনো কিছুই দেখাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক, তাই না? এখন আসলে আপনার
ও অলরেডি এই যে দেখেন উপরে লেখা আছে ripple_counter.spj, ও এই প্রজেক্টটা ওপেন হয়ে আছে এবং সেই প্রজেক্টের মধ্যে আপনার আসলে ওই 3টা ফাইল আছে। আপনার ভয়ের কোনো স্যার কারণ নাই। হ্যাঁ স্যার আমারটা দেখাচ্ছে স্যার, আমারগুলো ব্লুও হয়নি স্যার, অনেকক্ষণ ধরে খালি আচ্ছা হাতে সমস্যা লিখে নাই, করছি সমস্যা নাই, স্যার। আপনি করে দেখেন। আপনার ইরোর দেয় নাকি, আপনি ইরোর দিলে বুঝতে পারবেন আপনাকে হাতে লিখতে হবে, কপি পেস্ট করা যাবে না, বুঝতে স্যার পারছেন? হাতেও লিখছি স্যার, কিন্তু ওই যে কিওয়ার্ড গুলো ব্লু হচ্ছে না। সমস্যা নেই, সমস্যা নেই, বড় হাতের লিখেন না, ছোট হাতের লেখার চেষ্টা করেন। এটা যদি করে থাকেন ব্লু না হলেও সমস্যা নাই, ঠিক আছে? ওকে। আচ্ছা এই পর্যায়ে দেখি কি করব। আমি প্রজেক্টর ফাইলগুলা অ্যাড করার পরে সেভ মানে ওকে করে দিলাম। ওকে করার পরে দেখেন আপনাদের এখানে একটা সবুজ রঙের বাটন আছে যেটা F5 দিয়ে আপনি ট্রিগার করতে পারেন, নাম হচ্ছে গো। দেখতে পারতেছি গো সবুজ রঙের। জি স্যার। এই গোতে ক্লিক করেন। গোতে ক্লিক করলে এটা বলে দিবে যে আপনার কোনো ইরর আছে নাকি। যদি আপনার এই কথাটা লেখা উঠে আপনার কপাল খুবই ভালো, সিমুলেশন স্টপড এট দ্য এন্ড অফ টাইম 170। আমার তাহলে জি আসলে স্যার আমারটা হ্যাঁ আমার তাহলে কপালটা খুবই ভালো যে আমি আসলে একবারই কোডটা লিখছি, এখনই আপনাদের সাথে ফার্স্টবার রান করলাম এবং এখনই আসলে সাকসেসফুলি সে রান করতে পারছে। আমারটা হলো না স্যার। ইরর আসছে। আপনার যদি এই কথাটা না লেখা ওঠে তাহলে ওখানে দেখবেন আগের লাইনগুলোতে সে বলে দিবে কোন কোন লাইনে কত নম্বর কলাম কত নম্বর ইয়াতে সে ইরর ধরেছে। এখানে দেখেন সে কি লিখছে, আমি একটু এটা পড়ে দেখাই। ঠিক আছে, এটা কি লিখছে দেখেন। সো ফাইল কি কি সে ইয়া করছে দেখেন, রিড করতেছে, ফাইল সে রিড করছে। এই 3টা ফাইল যে 3টা আপনার প্রজেক্টে ছিল সে রিড করে ফেলছে। তারপরে যে হাইয়েস্ট লেভেল মডিউলস দেখছেন, সে অটোমেটিক ধরে নিছে, অটো ইনস্ট্যান্সিয়েটেড ধরে নিছে যে রিপল আন্ডারস্কোর, ও অটোমেটিক বুঝে গেছে। দেখছেন সে অটোমেটিক বুঝছে যে আপনার হাইয়েস্ট লেভেল ছিল সে টেস্ট বেঞ্চ, তার মানে ওটাকে রান করতে হবে এবং সেটাকে সে রান করছে। রান করে সে আসলে সেটার সাথে 7টা ডিভাইস পাইছে। যাই হোক এটা নিয়ে আমাদের আসলে বলার কিছু নাই। সে 11টা নেট পাইছে। 11টা নেট মানে হচ্ছে 11টা তার পেয়েছে, সে 11টা তার পেয়েছে। এবং আমরা যে ডাটাগুলো চেঞ্জ করছি, ইনপুট দিছি, সেই ইনপুটের কারণে 70টা আলাদা আলাদা সে ডাটা পেয়েছে। 70টা ডাটা চেঞ্জ হয়েছে এবং 70টা ডাটা সে সেভ করে রাখছে। সেভ করার পরে সে সিমুলেশনটা তারপরে সে হচ্ছে ফিনিশ লাইনে গেল। আচ্ছা হ্যাঁ, ফিনিশ দ্য ফাইল অনলাইন। এটা কি ইরর ধরলো নাকি ধরে নাই জানি না। আচ্ছা স্যার সিমুলেশন, ইরোরটা আমারটাতে ধরে স্যার কতগুলা। আচ্ছা আমাদের মনে হয় ইরর ধরে নাই, বলছে যে সিমুলেশন স্টপ এই লেখাটা উঠছে। আচ্ছা দেখি কি হয়, আমি জানি না, আমারটা ইরর বোঝা যাচ্ছে না আসলে ইরর ধরছে নাকি। রেডি লেখা উঠছে একবার, আবার দেখতেছি ইররের মতোই লেখা উঠছে। ইরর লেখা উঠলে এরকম লেখাই উঠে কিন্তু, ঠিক আছে, এট লাইন 11 এরকমই জি লেখা উঠে। স্যার অনেক কিছু আসছে। হ্যাঁ ঠিক আছে দেখি কি অবস্থা, আমি জানি না ইরর আসছে নাকি। সো আমরা নেক্সট যে কাজটা করব, ওপেন এক্সপ্লোরার উপরে এই যে দেখেন আমার মাউস পয়েন্টারটার দিকে তাকান, সবার আসছে এরকম আমার মতো আসছে সবার? না স্যার। তরিকুল, সাব্বির, স্যার আমি তো প্রথমে আটকে আছি স্যার। ও আচ্ছা, রিমন স্যার আমার আসছে। আসছে, ভেরি গুড ভেরি গুড। স্যার আমার কার্ড নাই স্যার। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা জারিরের আসছে। সাব্বির, স্যার আমারটা নীলই হয় নাই স্যার, সেভ হয়েছে সবই হয়েছে কিন্তু আমারটা স্যার আসেনি আমি স্যার। একটা ছোট ভুল করছি। আচ্ছা ভুলটা কারেকশন স্যার করে নিতে হবে আর কি। স্যার ভুলটা হচ্ছে স্যার আপনি যে ওয়্যারটা অ্যাড করছিলেন না ওটা হ্যাঁ করতে ভুলে গেছি। ও তার সমস্যা নাই, তাও রান হবে, কোনো প্রবলেম নাই আপনার। ঠিক আছে, কপি পেস্ট করলেও একটু চেঞ্জ আসবে। আমারটার সাথে আপনারটা নট গেট দেয়া নাই, আমারটা নট কিছু গেট। চেঞ্জ আছে, যেমন স্যার আপনার প্রথমে লেখা আছে 7 টোটাল ডিভাইসেস, আমার ওখানে 6 টোটাল ডিভাইসেস। ওই যে নট গেটটা নাই আপনার, আমার কথা বোঝা গেছে, আপনার নট গেটটা ব্যবহার করেন নাই। আমি নট গেটটা নিয়ে আসছি না, স্যার জি স্যার। এটাই। আচ্ছা ঠিক আছে, এখন নেক্সট যে কাজটা করব একটু দেখে নেই। এখানে উপরে দুইটা জিনিস অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন, এখন ক্লিক করতে দিচ্ছে। একটা হচ্ছে এক্সপ্লোরার আর একটা হচ্ছে অ্যানালাইজার। প্রথমে এক্সপ্লোরারে ক্লিক করব, তাহলে এরকম জিনিস আসবে একটা। এক্সপ্লোরার আসছে সবার? জি স্যার আসছে। তারপরে এখানে দেখেন রিপল কাউন্টার আছে, এটাকে আমি কলাপস করব। কলাপস করলে ইনস্ট এরকম কিছু একটা আসছে। এটাতে সিলেক্ট করলে দেখবেন কলাপসও করা লাগবে না, আসলে এটাতে সিলেক্ট করলেই হবে, এরকম জিনিস আসবে। তারপরে আমি ক্লিক করব অ্যানালাইজার, ওপেন অ্যানালাইজার এই বাটনটাতে ক্লিক করব। আচ্ছা আচ্ছা এখানে একটা হিন্ট দিছে, এটা আমি আসলে অনেকদিন পরে চালু করছি, এর জন্য সে একটা হিন্ট দিছে। ডু ইউ উইশ টু ডিসেবল দিস হিন্ট? ইয়েস, আমি ডিসেবল করে দিলাম। আমার কথা কি বোঝা যাচ্ছে?
এই আমার কথা বোঝা যাচ্ছে? Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে এক্সপ্লোরার আসলো, জি, স্যার। অ্যানালাইজার আসলো, সবার আসছে? সবার আসছে এক্সপ্লোরার আর অ্যানালাইজার? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সবার আসছে তাই না? আচ্ছা, এখন যেই কাজটা করতে হবে, দেখেন আমি কি কাজটা করি এখন। এখন ধরে ধরে আমি এখান থেকে ড্র্যাগ করে করে, এক্সপ্লোরার থেকে ড্র্যাগ করে করে, এখানে আমার 4টা সিগন্যাল দেখা যাচ্ছে, এই 4টা সিগন্যাল আমি এক্সপ্লোরার থেকে ড্র্যাগ করে করে অ্যানালাইজারের এই জায়গাটাই ছেড়ে দেব। যেমন কিউটা ধরলাম, টেনে নিয়ে এসে আমি ডাটা অ্যানালাইজারে ছেড়ে দিলাম, কিউটা এরকম হয়ে গেল। তার পরবর্তীতে তারপরে আমি যে কাজটা করতেছি, আমি কিউ এর পরে হয়তোবা আমি রিসেট নিয়ে আসলাম, তারপর আমি সেট নিয়ে আসলাম, তারপরে আমি কাউন্ট, যেটা আমার ক্লক সিগন্যাল ছিল সেটা নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার ফলে আমার এরকম কিছু একটা ইয়া তৈরি হলো, ঠিক আছে? এরকম কিছু একটা তৈরি হলো। ও আচ্ছা, আমি একটা এখানে একটা ইয়া করেছি, এখানে আমি একটা ভুল করেছি। সেই ভুলটা হচ্ছে, ভুল না আসলে, আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে 3 বিট কাউন্টার। সো এটা 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করার কথা, কিন্তু 0 থেকে 4 এর অর্ধেক পর্যন্ত কাউন্ট করছে, বাকি অংশটা আসেনি, তাই না? দেখতে পাচ্ছেন? এখন আপনি যদি একটু খেয়াল করেন যে আপনার কাউন্ট মানে ক্লক তৈরি হয়েছে হচ্ছে, ক্লকটা আসছে মোটে একটা সাইকেল, 2টা সাইকেল, 3টা সাইকেল, 4টা সাইকেল, 4টা সাইকেল আর 4টা সাইকেল আর একটু অংশ আসছে, ঠিক আছে? তো আমার এই জায়গাটা একটা ভুল হয়েছে। সেই ভুলটা কোথায় হয়েছে আমি ধরাই দিই আপনাদেরকে। আপনার পুরাটা টেস্ট করার জন্য ওই ক্যালকুলেশনটা আমি একটু ভুল করে ফেলেছি। আমি টেস্ট বেঞ্চে যদি যাই, এই যে টেস্ট বেঞ্চে আমি এখানে 160 ন্যানোসেকেন্ড দিয়েছি, এই হিসাবটা আসলে এরকম হবে না, এটা 20 ন্যানোসেকেন্ড ছিল, তাহলে হাফ সাইকেল হচ্ছে 20 ন্যানোসেকেন্ড, একটা ফুল সাইকেল হবে তাহলে 40 ন্যানোসেকেন্ড, ঠিক আছে? একটা ফুল সাইকেল হবে 40 ন্যানোসেকেন্ড, তাহলে হচ্ছে 40 ইন্টু 8 হবে, 40 ইন্টু 8, এটা চেঞ্জ হয়ে যাবে 320 ন্যানোসেকেন্ড হয়ে যাবে। এখন ঠিক আছে, এখন 320 ন্যানোসেকেন্ড যদি আমি ওইখানে দিয়ে দিতাম তাহলে এই জিনিসটা ঠিক থাকতো, ঠিক আছে? তাহলে আমি পুরা 8টা স্টেটই দেখতে পারতাম। আমি ইচ্ছা করলে আমি চেঞ্জ করে আপনাদের এখানে করে দেখাতে পারি, আমি করে দেখাই আপনাদেরকে, কোনো স্যার সমস্যা। অ্যানালাইজারের পর থেকে একটু আরেকবার দেখাবেন স্যার, মানে এই যে আমি কেটে দিচ্ছি, কেটে আমি আরেকবার আপনাদের জন্য করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি আরেকবার করে দেখাচ্ছি, দেখেন। এই এত তাড়াতাড়ি ঘুম এসে গেলে সমস্যা না? স্যার ক্লাসে শেষ করাবেন না? হ্যাঁ, শেষ প্রায় শেষের দিকে। এই যে আমি ইয়াটা ওপেন করলাম, কাউন্টার আন্ডারস্কোর 3 বিট, ওটা ওপেন করলাম। ওপেন করে আমি যেই কাজটা করব এখন, এটাকে এই যে এটা জাস্ট আমার 320 ন্যানোসেকেন্ড করে দিতে হবে। 320 ন্যানোসেকেন্ড চেঞ্জ করলাম, স্টার উঠলো, সেভ করে ফেলি, সেভ করে কেটে দিলাম, ঠিক আছে? 320 ন্যানোসেকেন্ডে আমি স্টপ করতেছি, কেটে দিলাম। এখন আমার সেই রিপল কাউন্টার এসপি যেই আছে, গো দিলাম, এই যে দেখেন সে এবার কিন্তু চেঞ্জটা করছে এবং স্টেটের সংখ্যাও বাড়ছে। স্যার আগের নিচে স্যার যেটা 20 ছিল ওটা কি 40 করতে হবে? এই যে এই জিনিসটা চেঞ্জ করতে হবে, আমি দেখাই দিই। ফাইল থেকে গেলাম, আমি আমার ওটা ছিল টেস্ট বেঞ্চে, এই যে 160 এর জায়গায় 320 করে দিতে হবে, ডাবল করতে হবে, আচ্ছা ঠিক আছে? কারণ হচ্ছে, আমি কারণটা বলি, এইটা হচ্ছে 20 ন্যানোসেকেন্ড হচ্ছে হাফ সাইকেল, তাহলে একটা ফুল সাইকেল কত? 40 ন্যানোসেকেন্ড। তাহলে একটা ফুল সাইকেল ইনটু নাম্বার অফ স্টেট, আপনার নাম্বার অফ স্টেট কয়টা? 2 টু দি পাওয়ার 3, 8টা স্টেট, তাহলে 8 ইনটু 4, 8 3 8 4 8 32, তার মানে 320 ন্যানোসেকেন্ড। বুঝে গেছে? জি স্যার। দিয়ে সেভ করেন, সেভ করে আবার গো দেন, দেখবেন যে সাকসেসফুলি করতে পারবে। করার পরে আবার আগের মতো এক্সপ্লোরারে ক্লিক করেন, আগের মতো অ্যানালাইজারে ক্লিক করেন। কে জানি অ্যানালাইজারের অংশটা মিস করছে? জি স্যার। আপনি? নেট নবীন? ছিল না স্যার, মাঝখানে নড়ে নাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন অ্যানালাইজার যে কিভাবে আনলাম। অ্যানালাইজার জি স্যার, জি স্যার। ক্লিক করলাম, অ্যানালাইজার আসলো। তারপরে যে কাজটা করতে হবে, আমি আউটপুটটা এই যে ড্র্যাগ এন্ড ড্রপ, ঠিক আছে? ড্র্যাগ এন্ড ড্রপ করব। সো ড্র্যাগ করে ছেড়ে দিলাম আউটপুটটা, তারপর আমি ক্লকটাকে রেখে দিই, ছেড়ে দিলাম, বাদ বাকি আমি রিসেট সেটটাকে রাখলাম। এইবার আমি দেখি, দেখেন আমার টেস্ট বেঞ্চ অনুসারে এটা ঠিক মতো কাজ করবে, একদম হুবহু টেস্ট বেঞ্চের মতো কাজ করবে। দেখেন আমার এটা হচ্ছে 40 ন্যানোসেকেন্ডের রেঞ্জটা, এটা 20 ন্যানোসেকেন্ড, তার মানে এটা 10 ন্যানোসেকেন্ড। দেখেন ঠিক 10 ন্যানোসেকেন্ডে যে রিসেটটা শুরুতে 0 রেখেছিলাম,
পরবর্তীতে 1 করে দিয়েছিলাম 10 ন্যানো সেকেন্ডের পর থেকে, এবং পরবর্তী সবসময় এটা 1 হয়ে যাচ্ছে। সেট সবসময় 1 ছিল আগের থেকেই। কাউন্ট যেটাকে আমি ক্লক জেনারেট করেছিলাম সেটা আমি প্রতি 20 ন্যানো সেকেন্ড পর পর আমি কি করেছি, টগল করেছিলাম। এবং একটা ফুল পালস বা একটা ফুল সাইকেল হচ্ছে 40 ন্যানো সেকেন্ডে তৈরি হয়েছে। এরকম এখানে 8টা সাইকেল তৈরি হয়েছে। আসলে সাইলোস যে কাজটা করে 8 সাইকেলের একটু বেশি সে তৈরি করে। দেখেন 320 এ শেষ হওয়ার কথা, সে আরো 10 কি 20 ন্যানো সেকেন্ড এক্সট্রা সে নিজে রেখেছে। ঠিক আছে, এবং ফাইনালি আমার আউটপুটটা আমি দেখতে পাচ্ছি যে আমি কি আসলে সার্কিটটা বানাইলাম, কি আসলে এটা ঠিকমতো কি কাজ করতেছে নাকি। যেহেতু একটা আপ কাউন্টার, তাহলে আমরা দেখেছিলাম এর আগের দিন থিওরিতে এটা আসলে আপ কাউন্ট করার কথা। তাই কি করতেছে দেখেন, প্রথম সাইকেলে 0, পরের সাইকেলে 1, পরের সাইকেলে 2, পরের সাইকেলে 3, পরেরটায় 4, পরেরটায় 5, পরেরটায় 6, পরেরটায় 7, পরের সাইকেলের একটা অংশ আসছে ওখানে 0 হয়ে গেছে আবার। সো আমরা আসলে দেখতে পারতেছি এটা 0 থেকে 7 হয়ে আবার 0-তে যাচ্ছে, তার মানে এটা একটা আসলে আপ কাউন্টার হয়েছে। এবং আমি কানেকশনটা দিয়েছি সেটা আসলে একটা রিপল কাউন্টারের জন্য কানেকশন দিয়েছিলাম। সো এটা একটা রিপল কাউন্টার, তাহলে বাইনারি রিপল আপ কাউন্টার আমি তৈরি করলাম, এবং এইভাবে আমি সাইলোস সফটওয়্যারের মাধ্যমে সিমুলেট করতে পারি। এটা আমরা বুঝতে পারছি? জি স্যার। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? দেখেন এর মাধ্যমে কিন্তু আমাদের ইরোডটা দেখাইতাম স্যার, দেখাবো? ইরোড কি আপনি কি না স্যার স্ক্রিন? কেটে দিয়েছি কারণ ওখানে নীল হয় নাই স্যার, সমস্যা নেই, আমি আবার করে স্যার আপনাকে আচ্ছা জানাবো। ঠিক আছে শিওর, আপনি করে আমাকে জানান। এবং আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেই সাজেশনটা থাকবে এরকম যে আপনারা এই সাইলোস সফটওয়্যারের মাধ্যমে বাসায় বসে কিন্তু অনেক ভালো এইচডিএল শেখা যায়। সো আপনাদেরকে যেই এইচডিএল সাইলোসের একটা এইচডিএল এর বই দেওয়া হয়েছিল, সেই বইটা থেকে আর ল্যাবে যেগুলো করানো হয়েছিল, যেমন বিশেষ করে 5, 6, 7, 8 এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্ট গুলোর জন্য যত ধরনের এইচডিএল কোড আছে সবগুলা বসে বসে প্র্যাকটিস করা। এবং থিওরি ক্লাসে বইটা কোথায় দিবেন স্যার? আমি এলএমএস আপলোড করে দিয়েছিলাম, আপনি একটু ভালো করে চেক করলে পাবেন। আর থিওরি ক্লাসে যেই এইচডিএল গুলা করা হয়েছিল, সেই এইচডিএল গুলা যদি একটু প্র্যাকটিস করেন, আপনার পুরো এইচডিএল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যাই হবে না। শুধু এই কোর্সের জন্য না, আপনার সামনে যদি আপনি কখনো ভিএলএসআই নিয়ে কোর্স করতে চান, তখন দেখবেন আপনার এইচডিএলটা অনেক সহজ লাগবে। এবং একটা জিনিস আমি উল্লেখ করে দিই, আপনাদের ভিএলএসআই যখন আপনারা কোর্সটা করবেন, ওইটা ল্যাবে 2টা পার্ট থাকে। একটাকে বলা হয় স্কেমেটিক, আর একটাকে বলা হয় সিমুলেশন। স্কেমেটিক পার্টটা হচ্ছে অনেকটা আমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবে আমরা 3 আর 4 যে ল্যাবটা করেছিলাম, কেডেন্সের অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট দিয়ে, ওইটার সাথে মিল রয়েছে। ঠিক আছে, ওখানে ওইটার সাথে মিল রয়েছে ভিএলএসআই এর। আর এই সিমুলেশন এই পার্টটা হুবহু আমরা আজকে যে জিনিসটা করলাম সেটার সাথে হুবহু মিল, কিন্তু এখানে আরো হায়ার লেভেলের সার্কিট থাকবে। এবং আপনার কাছ থেকে আপনার ফ্যাকাল্টি অবশ্যই এক্সপেক্ট করবে যে আপনি এই লোয়ার লেভেলের যেই সিমুলেশন গুলা সেগুলো আপনি আগে থেকে পারবেন, এবং সেটা পারলে আপনার জন্য আসলে অনেক ইজি হবে ভিএলএসআই ল্যাবে আপনার জন্য রেজাল্ট ভালো করা। যারা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবে ভালো করে, খুবই ভালো করে, বুঝে ভালো, তারা কিন্তু পরবর্তীতে ভিএলএসআই ল্যাবে খুবই ভালো করতে পারে। ঠিক আছে, সো আর কোনো প্রশ্ন আছে নাকি কারোর? কথা ছিল স্যার। হ্যাঁ বলেন প্রশ্ন। হ্যাঁ বলেন। জি স্যার। স্যার ওই যে আমাদের যেগুলো আপনি যে ভিডিওগুলো দিয়েছিলেন স্যার, এই যে সিনক্রোনাস, সিকোয়েন্সিয়াল, কাউন্টার ডিজাইন, এগুলা কি স্যার আমরা কালকে কি স্যার আবার রিভাইজ দিবেন না এগুলো স্যার? হ্যাঁ ওইগুলা আমি সাজেস্ট করব, যারা আমার ডিজিটাল ইলেকট্রনিক্স থিওরি ক্লাসে আছেন তারা সবাই একটু আপনার বন্ধুদেরকেও জানাই দেন যদি পারেন। তাহলে যদি পারেন কি, এটা সবচেয়ে ভালো হবে যদি আপনারা কালকে যে টপিকগুলো আবার যে টপিকগুলো আমি শুরু করব সেই টপিকগুলো যদি একটু রিভিউ করে আসেন, তাহলে আপনার ক্যাচ করতে অনেক সহজ লাগবে এবং অনেক তাড়াতাড়ি আমরা আসলে শেষ করতে পারবো বলে আমরা আশা করতেছি। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আর সময় বাড়াচ্ছি না, কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। সো আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ঠিক আছে, এখন দেখি আপনাদের